আসসালামু আলাইকুম। সবাই কি শুনতে পাচ্ছি ঠিক মতো? দেখতে পাচ্ছি? জি ভাইয়া, সব ক্লিয়ার। তো আমি আসলে মূলত আলোচনা করব যেটা সেটা হচ্ছে পোস্ট প্রোডাকশন ওয়ার্কফ্লো নিয়ে। পোস্ট প্রোডাকশন ওয়ার্কফ্লো বলতে কি বোঝায়? আহ, একটা প্রোডাকশন বলতে আসলে কি বুঝি সেটা হচ্ছে কোনো একটা ফটোগ্রাফি ওয়ার্ক বা একটা ভিডিওগ্রাফি ওয়ার্ক। একটা মজার তথ্য দিয়ে রাখি, ভিডিওগ্রাফি বলে আসলে কোনো ওয়ার্ড নাই। এই ওয়ার্ডটা, এই শব্দটা হচ্ছে খুব রিসেন্টলি মনে হয় ডিকশনারিতে ঢুকানো হয়েছে। মানে আমরা যদি বলি যে ফটোগ্রাফি মানে ফটোগ্রাফ, একটা ছবি তোলার যে ব্যাপারটা এটাকে আমরা ফটোগ্রাফি বলি, মানে এই পুরো কর্মযজ্ঞটা। তাহলে ভিডিও করার ব্যাপারটাকে আমরা কি বলবো? তো সেই ভিডিও করার ব্যাপারটাকে আমরা নর্মাল সেন্সে বলে ফেলি ভিডিওগ্রাফি। কিন্তু হচ্ছে ভিডিওগ্রাফি যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা আসলে ডিকশনারি ওয়ার্ড ছিল না, এটা হচ্ছে মুখে মুখে প্রচলিত একটা শব্দ ছিল। এই শব্দটাকে খুব সম্প্রতি হচ্ছে ডিকশনারিতে ঢুকানো হয়েছে। এমনকি সব ডিকশনারিতে এই ওয়ার্ডটা পাওয়া যায় না। প্রায়ই আমরা মাইক্রোসফট ওয়ার্ড বা বিভিন্ন জায়গায় লিখলে আমাদের ওই লেখার নিচে লাল লাল একটা ডট দেয়, মানে হচ্ছে এটা একটা ভুল লেখা আসছে। তো ভিডিওগ্রাফি কেন বলা হয় না, তার কারণটা হচ্ছে এই ভিডিও ওয়ার্ক পুরো জিনিসটা অনেকগুলা অংশে বিভক্ত, অনেকগুলা সেকশনে ভাগ করা, এবং প্রত্যেকটা সেকশনে এক একটা বিশাল বড় দুনিয়া বলা যায়, জ্ঞানের রাজ্য। ফটোগ্রাফিতে আসলে এই জায়গাটা খুবই কম, মানে এটা খুবই কনফিডেন্টলি বলা যায়। পরিপূর্ণ সম্মান রেখেই, ফটোগ্রাফির প্রতি পরিপূর্ণ সম্মান রেখেই। তো ভিডিওগ্রাফির সেই জায়গাগুলো কি কি, তার মধ্যে এক নম্বরেই পড়ে যেটা, সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি। সিনেমাটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুইটা জিনিস আলাদা। যেমন আমাদের দেশে প্রায়ই বলা হয় যে ওয়েডিং সিনেমাটোগ্রাফি, অ্যাকচুয়ালি দ্যাট ইজ নট সিনেমাটোগ্রাফি, দ্যাট শুড বি কল্ড অ্যাজ ওয়েডিং ভিডিওগ্রাফি, ভিডিও ওয়ার্ক। কারণ সিনেমাটোগ্রাফি হতে গেলে সেখানে একটা সিনেমা থাকতে হবে। তো আমরা কি কেউ জানি সিনেমার সংজ্ঞাটা কি, বা সিনেমাকে মোটা দাগে কিভাবে সংজ্ঞায়িত করা যায়? সহজে যদি বলি, কারণ আমাদের এটা একটা বেসিক কোর্স, আমার মনে হচ্ছে না এখানে কেউ প্রফেশনাল ফটোগ্রাফার বা মিডিয়া জগতের লোক আছেন। সুতরাং আমরা যা কথা বলবো মোটামুটি বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলে বলবো, খুব বেশি ইয়াতে যাব না। তো কেউ কি বলতে পারবো সিনেমাটোগ্রাফি বা সিনেমা কাকে বলে? অ্যাকচুয়ালি সিনেমা, ওয়েন ডাজ ভিডিও ওয়ার্ক বিকাম এ সিনেমা? কেউ কি জানি? সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কে বলছি ভাই, একটু তানজিল। নিজের। তানজিল, হ্যাঁ, কি অবস্থা তানজিল? এই তানজিল তো আমার ভাইয়া, আপনার কি অবস্থা? এই প্রথম দিককার একজন ফটোগ্রাফি ছাত্র। আচ্ছা, জি তো ভাইয়া। তানজিলকে পাওয়া গেল। এছাড়া আর সবাই মনে হয় মোটামুটি আমরা একটু কম পেশাদার আর কি, মানে কম, মানে প্রফেশনাল। তো আমিও পেশাদার না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমরা হয়ে যাব। আমি আসলে নিজে, যেমন নিজের কথা যদি বলি, লাইফ জার্নি, আমি নিজে তো আসলে কখনো কল্পনাও করিনি আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার হব। আহ, আমি তো হতে চেয়েছিলাম অন্য কিছু, কিন্তু হয়ে গেছি এদিকে আর কি। তো লাইফের জার্নিটা আসলে খুবই মজার, বলা যায় না কে কখন কোথায় চলে যায়। তো যেটা বলছিলাম আর কি, যে সিনেমার ডেফিনেশনটা কি, মানে বা কখন একটা ভিডিও ওয়ার্ক সিনেমা হয়, এটা কি আমরা বলতে পারবো? ভাইয়া, সিনেমা আমার মানে দৃষ্টিকোণ থেকে আমি যদি বলতে চাই, আমি যতদূর শিখছি আপনার কাছ থেকে বা আমি এতদিন যা যা স্টাডি করছি সেই ভিত্তিতে, যে একটা সিনেমা তখনই বলতে পারবো যখন তার ফ্রেমওয়ার্ক, তার লাইট, তার মানে সবকিছু, ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সবকিছুর মধ্যে একটা অর্থবহ কিছু একটা থাকে। মানে যেমন না যে শুধু মানুষ হাঁটতেছে তার পিছনে পিছনে গেলাম, তার আগে পিছনে ডানে বামে পুরো ফ্রেমের মধ্যে কোনো না কিছু থাকতে হবে যেটা দ্বারা এটা রিপ্রেজেন্ট করে আসলে কি মোশনটা ফিল করতেছে, মানে পুরো সিনটার মধ্যে কি মোশন ফিল করতেছে সেগুলো আর কি। আচ্ছা, তো তানজিল, তোমার সাথে পুরোপুরি একমত হতে পারছি না। তুমি যেটা বললে এটা হচ্ছে খুব সুন্দর একটা ভিডিও ওয়ার্কের ডেফিনেশন হয়ে গেছে। সিনেমাটোগ্রাফি যদি আমরা বলি, বা সিনেমা যদি বলি, মূল কথা, সত্যি কথা হচ্ছে যেটা, সিনেমা জি হতে ভাইয়া। গেলে সেখানে একটা সিনেমাটিক গল্প থাকতে হবে। গল্প থাকাটা জরুরি। সেই গল্পের মধ্যে একটা উত্থান থাকবে, একটা পতন থাকবে, একটা সমাধান থাকবে। মানে উত্থান পতন তো বুঝতে পারছি, যেমন বাংলা সিনেমায় হয়। বাংলা সিনেমার উদাহরণ যদি বলি, বা যে কোনো সিনেমাতে একটা গল্পের মানে স্টোরি লাইন থাকে, মানে একটা জার্নি থাকে। আমাদের পরিচালক সাহেব, ডিরেক্টর যিনি থাকেন, তিনি কোনো একটা গল্প বলতে চান। সেই গল্পের একটা শুরুতে কোনো একটা ব্যাপার থাকবে, একটা রহস্য থাকবে, সেই রহস্যের জট সমাধান হবে, মানে একটা জার্নি দেখানো হবে। এখন ঘটনা হচ্ছে, আমি যদি একটা বিয়ের ভিডিওর কথা বলি, সেই বিয়ের ভিডিওতে যদি আমরা এরকম দেখাতে পারি যে কিভাবে ছেলে মেয়ের পরিচয় হলো, হতে পারে সেটা অ্যারেঞ্জ ম্যারেজ, সমস্যা নেই, বাট তার ভিতরেও তো একটা গল্প থাকে, তাই না? আবার হতে পারে সেটা লাভ ম্যারেজ, সেটা হতে পারে ছেলে আর মেয়ের পরিচয় হয়েছে লিফটে, বা কোনো একটা ক্যাফেতে, বা কোনো ইউনিভার্সিটি ক্যাম্পাসে।
সেই জার্নিটা যদি পুরোপুরি তুলে নিয়ে আসা যায়, পুরোপুরি মানে যতটুকু আমরা দেখাতে চাই সব কিছু তো আর দেখানো সম্ভব হবে না। তো সেইটাকে তখন আমরা বলি সিনেমা। আর এই সিনেমাটাকে যদি আমরা সিনেমাটিক ওয়েতে তুলে নিয়ে আসি, সেইটাকে আমরা তখন বলবো সিনেমাটোগ্রাফি। তার আগ পর্যন্ত আসলে বলা যাবে না। সুতরাং আমরা বুঝতেই পারছি যে আমাদের দেশে যে মানে ওয়েডিং সিনেমাটোগ্রাফিগুলো করা হচ্ছে, মানে সিনেমাটোগ্রাফিগুলো বলা হচ্ছে, সেটা আসলেই কি সিনেমাটোগ্রাফি কিনা এটা নিয়ে অবশ্যই বিতর্কের জায়গা আছে। এটা সত্যি কথা হচ্ছে ক্লায়েন্টকে খাওয়ানোর জন্য এক ধরনের টোপ আর কি। মানে সিনেমাটোগ্রাফি ওয়ার্ডটা শুনলেই আমাদের মনের মধ্যে কেমন জানি একটা অন্যরকম একটা বিশ্বাস ভর করে যে দিস ইজ সামথিং গ্রেট, দিস ইজ গনা বি গ্রেট। সো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। এনিওয়ে, তো আমরা মূল কথায় আসি ফেরত। সেটা হচ্ছে আমি কথা বলছিলাম যেটা নিয়ে, কোনো একটা প্রোডাকশন নিয়ে, সেটা অডিও ভিজুয়াল প্রোডাকশন হতে পারে, সেটা ফটোগ্রাফি প্রোডাকশন হতে পারে। তো এই প্রোডাকশনের ছবি তোলা বা ভিডিও করা যেটাই হোক, এর করার পরে আমরা যে এডিটিং পার্টটা বলি সেটাকে আমরা বলছি হচ্ছে পোস্ট প্রোডাকশন। তো তোমরা শব্দগুলো চাইলে লিখে নিতে পারো। আমার কাছে এখন খাতা কলম নেই বলে আমি লিখছি না। আমি পার্সোনালি খুবই লিখে লিখে ক্লাস করতে বা আলোচনা করতে খুব পছন্দ করি। যে কোনো বন্ধুর আলোচনার মধ্যে আমি লিখতাম, মানে এটা আমার অভ্যাস আর কি। তো আমাদের হঠাৎ করে অনেকেই জয়েন করলো। এখন আমাদের 19 জন আছে আমাদের সাথে, আমি সহ 19 জন। সৌগত দিনাজপুর থেকে, তানজিল আছে, মাহমুদুল হাসান আছে। মাহমুদুল হাসান মনে হয় দিনাজপুর থেকে নাকি? হাসান, আচ্ছা। সাদমান সাকিব ঢাকা থেকে আমি চিনি। তারপরে আম্মারকে আমি চিনতে পারছি না। আম্মার ভাই, আপনি কোথা থেকে ক্লাস করছেন, মানে আমাদের সাথে আছেন? আসসালামু আলাইকুম ভাই, আমি ঢাকা থেকে ক্লাস করছি। ওয়ালাইকুম আসসালাম। আমি ক্লাস বলে অভ্যস্ত, দ্যাটস ওয়াই ক্লাস বলতেছি। দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট এ ক্লাস, দ্যাটস এ ডিসকাশন সেশন। আচ্ছা, জেনি আছে ঢাকা থেকে নিশ্চয়ই, আবিহা আছে ঢাকা থেকে আশা করি, আহনাফ আছে ঢাকা থেকে, সিদরা ঢাকা থেকে, সাইফ ঢাকা থেকে নিশ্চয়ই, ফাইরুজা, লামিয়া, তানজিল, তহমিনা, তামান্না। আচ্ছা, তামান্না আপনাকে চিনতে পারছি না, মানে নিজের পরিচয়টা যদি একটু দেন। মাই অডিও ইজ নট ওয়ার্কিং। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমার ছোট ভাই কৌশিক আছে। কৌশিক, কেমন আছো? দিনাজপুর থেকে বলছো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ ভাই। আশরাফুল ইসলাম শাহিন, আশরাফুল আলম শাহিন। শাহিন কোত্থেকে আমাদের সাথে আছো? ভাই আমি নিশাত ভাই, গাজীপুর থেকে। গাজীপুর থেকে। আচ্ছা, নাফিস আছে। কোন নাফিস এটা? আমার নাফিস নাকি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ নাফিস ভাই, কি অবস্থা? কোথা থেকে আমাদের সাথে আছেন ভাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কি নর্থ সাউথের নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ভেবেছিলাম আমার এক নাফিস আছে, আমার ডান হাত বলি আর কি, তাইমুল নাফিস, সে একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। আচ্ছা, ঠিক আছে। তো এখন ঘটনা হচ্ছে, আমি যেটা বলছিলাম যে আমাদের ওয়ার্কফ্লো নিয়ে, পোস্ট প্রোডাকশন ওয়ার্কফ্লো। মানে আমরা অনেকেই মনে করি, বা আমাদের বিশেষ করে ক্লায়েন্টরা মনে করেন যে ক্যামেরা আনবে, কয়েকটা ছবি খুটখাট ক্লিক করবে, কাজ হয়ে যাবে, শেষ। না, আসলে সিনেমার কথা যদি বলি, সিনেমার ক্ষেত্রে খুব প্রচলিত একটা প্রবাদ হচ্ছে, দ্য সিনেমা ইজ মেড ইন দ্য এডিটিং টেবল। মানে যেখানে এডিটটা করা হয়, মানে ফুটেজগুলো বসানো হয়, কোন ক্লিপের পরে কোন ক্লিপ যাবে, এই এইটার উপর আসলে ডিপেন্ড করে পুরো সিনেমাটা কেমন হবে, সিনেমাটা দেখতে কত সুন্দর লাগবে। এমনকি আমরা যারা অদক্ষ আছি, যারা ভালো বুঝি না, তারাও পর্যন্ত একটা সিনেমা দেখে না ফিল করি কি যেন ঠিক নাই, কি যেন ঠিক নাই। মানে ব্যাপারটা হচ্ছে, একই উপাদান আমার কাছে এনে দেওয়া হোক, একই উপাদান আমার এই ছোটো ভাই কৌশিকের কাছে এনে দেওয়া হোক, দুইজনের রান্না কোনটা আগে দিচ্ছে কোনটা পরে দিচ্ছে, এর উপরে নির্ভর করে আসলে রান্নার স্বাদ পরিবর্তন হয়ে যায়, পুরো রান্নাটাই পরিবর্তন হয়ে যায়। তো একইভাবে সিনেমার কথা যদি বলি, কোন ক্লিপটা আগে বসাবো কোন ক্লিপটা পরে বসাবো, এর উপরে নির্ভর করে না পুরো মানে ম্যাজিকটাই চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তো এই ক্ষেত্রে একটা জিনিস আপনারা কেউ খেয়াল করছেন কিনা আমি জানি না, বিভিন্ন সময়ে আমরা সিনেমা ডাউনলোড করে দেখি টরেন্ট ওয়েবসাইটগুলো থেকে। তো টরেন্ট ওয়েবসাইটগুলোতে প্রায়ই লেখা থাকে, দেখবেন মুভির যে ফাইলটা থাকে, মানে মুভি ফাইল যেটা, মানে যেটা মেইন ভিডিও ফাইল, সেই ফাইলের লাস্টে দেখবেন নামের মধ্যে লেখা থাকে ডিরেক্টরস কাট। এটা কি কখনো খেয়াল করছেন? ডিরেক্টরস কাট লেখা আছে। আচ্ছা, তো এই ডিরেক্টরস কাট মানে কি? আচ্ছা, একটা সিনেমা যখন আমরা শ্যুট করে নিয়ে আসি, সিনেমাটোগ্রাফার যখন শ্যুট করেন পরিচালকের উপস্থিতিতে, শ্যুট করে নিয়ে আসার পরে ফাইলগুলো কাকে দেন? এডিটরকে দেন। তো কথা হচ্ছে, এই ফাইলটা কোথা থেকে থাকবে, মানে কোথা থেকে ইন হবে আর কোথা থেকে যে আউট হবে, এই কাট করে করে এক এক জায়গায় বসাচ্ছেন। এই বসানোর দায়িত্বটা মূলত কার? এটা কি পরিচালকের দায়িত্ব নাকি এডিটরের দায়িত্ব? কি মনে হয়?
এডিটর এডিটর এক্স্যাক্টলি, একজন এডিটরের দায়িত্ব। তার মানে হচ্ছে একজন এডিটরকে ততটুকু দক্ষ হতে হয়, ততটুকু জ্ঞান সম্পন্ন হতে হয়, সে শুধু সফটওয়্যারটা সম্পর্কেই জানেন না, সেই সাথে তিনি এইটাও জানেন যে কোন ক্লিপটা কোথায় বসানো উচিত, তাহলে এই গল্পটা কিভাবে বলা যাবে সুন্দর করে, মানে স্টোরি টেলিংটা সুন্দর হবে। তো এডিটর আরও কি দক্ষতা সম্পন্ন হইতে হয়, একজন সিনেমাটোগ্রাফার একটা শট নেওয়ার সময় যদি কোনো ভুল করে ফেলে, বিভিন্ন ধরনের ভুল আছে, যেমন 180 ডিগ্রি রুল কি আমরা কেউ বুঝি? সিনেমাটোগ্রাফির 180 ডিগ্রি রুল বলে একটা ব্যাপার আছে। জি ভাইয়া। আচ্ছা, তানজিল বুঝে, আরও অনেকে বুঝতে পারে, বা আমি পরে আলোচনা করতে পারি, এখনই আজকে প্রথম দিন করব না। কনভারসেশন শ্যুট করার সময়, মানে বিশেষ করে টু শট যেখানে আছে, টু শট কাকে বলে একটু বলে দিই। যে কনভারসেশনে, যে কথোপকথনে দুইজনকে দেখা যায় তাকে বলা হচ্ছে টু শট। যদি তিনজনকে দেখা যায় তাহলে বলে থ্রি শট, চারজনকে দেখা গেলে ফোর শট, এরকম আর কি। যদি টু শট হয়, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট টু মেনটেন 180 ডিগ্রি রুল। 180 ডিগ্রি রুল ব্রেক করলে এইটাকে আমরা বলি একটা অবৈধ শট, মানে একটা নাজায়েজ শট। এই শট দেখলেই একজন অদক্ষ মানুষও দেখে বুঝে ফেলবে কি যেন একটা ঠিক নাই, কি যেন একটা ঠিক নাই। তো এই জিনিসটাও যদি করা হয়ে থাকে, সেইটাও একজন এডিটরকে ধরতে পারতে হয়, এবং সেইটা যদি ঠিক করার মতো কোনো ব্যবস্থা থেকে থাকে, সেটা নিতে হয় হচ্ছে এডিটরকে। এখন কথা হচ্ছে, তো এই কাটাকাটি ছাড়াছাড়ির দায়িত্বটা হচ্ছে এডিটরের থাকে। তো যদি কোনো কারণে এমন হয় এডিটরের সাথে পরিচালকের, সম্পাদকের সাথে পরিচালকের যদি দ্বিমত হয়, এডিটর একরকম চাচ্ছে, পরিচালক অন্যরকম চাচ্ছে, তখন যেটা করা হয়, এডিটরের কাটটাই মূলত পাবলিশড হওয়া উচিত। এইটাই হচ্ছে নিয়ম। এখন কোনো পরিচালক যদি গায়ের জোরে বলে যে মাইরা ফেলবো বাইচা থাকতে গেলে, যদি পেমেন্ট পাইতে চাও, তাই, কারণ টাকা পয়সা তো আসলে পরিচালকের হাত দিয়েই যাবে, আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই সবই আসলে টাকার খেলা আর কি। টাকা ছাড়া কেউ কাজ করতেছে না, এবং টাকার জন্যই মানুষ আসলে কাজ করতেছে। খ্যাতিও থাকে, আরও কিছু ব্যাপার স্যাপার থাকে, প্যাশন থাকে, সব কিছুর উপরে সর্বোপরি মূল কথা হচ্ছে এটা একটা পেশা, টাকার জন্য করছে। তো এখন পরিচালক যদি হুমকি দিয়ে ধামকি দিয়ে করে, সেটা সে করতে পারে, কিন্তু নিয়ম হচ্ছে এডিটর যেভাবে চাইবে মূলত সিনেমাটা সেইভাবে পাবলিশড হবে। তো এরপরে এডিটর চাওয়ার পরে যদি ডিরেক্টর সাহেব চান যে এবার তুমি তোমার মতো করছো, ঠিক আছে, এবার তুমি আমার মতো একটা কাট দাও, কিছু জায়গায় অদল বদল করতে হবে, সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ডিরেক্টরস কাট। এবং নর্মালি দেখা যায় যেটা ডিরেক্টরস কাট একটু মূল সিনেমার চেয়ে লম্বা বা খাটো হয়, অধিকাংশ সময় লম্বা হয়, কারণ ডিরেক্টর সাহেব আরও কিছু ফুটেজ রাখছেন। এই ক্ষেত্রে একটা জিনিস তোমাদের কাছে আমার তোমাদের, আচ্ছা সবাইকে আমি তুমি করে বলছি, এখানে কেউ কি আছো আমার চেয়ে বড় বয়সে? তো আমি সবাইকে তুমি করেই বলছি, এতে ডিসকাশনটা খুব মজার হবে আর কি। আচ্ছা, তো কি নিয়ে যেন কথা বলছিলাম লাস্টে, কোন প্রসঙ্গে ছিলাম? এডিটরস কাট আর ডাইরেক্টর। ও আচ্ছা, হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে এডিটরস কাট নর্মালি একটু ছোট হয়, কিন্তু ডিরেক্টরস কাট একটু বড় হয় কেন? হোয়াট ডু ইউ থিঙ্ক? বলবো হ্যাঁ, হ্যাঁ, ভাইয়া, কারণ হচ্ছে মানে ডিরেক্টর হচ্ছে প্রথম থেকে একটা ভিশন নেয় যে আমি গল্পটা এইভাবে বলবো। এই কারণে উনি মনে করে যে আরো বেশি এলিমেন্ট দিলে মানে আমার অডিয়েন্সরা বেশি Clear বুঝতে হবে। পারবে, অডিয়েন্সের সাথে তার কানেকশনটা অনেকদিন যাবত, কারণ সে ধরনের করে আসছে হয়তো বা করতেছে। আর এডিটরের যে কথাটা বললেন যে এডিটরের অনেক বড় হাতটা থাকে হচ্ছে এডিটরের হাতে, তার পাশাপাশি ডিরেক্টরের হাতে অনেকটা থাকে। যেমন আমার কাছে দুটো ক্লিপ আছে, মানে ক্লিপ না, দুটো মুভি আছে। এটা হচ্ছে ক্রিস্টোফার নোলানের ফলোইং মুভি, তার ফার্স্ট ফিল্ম, যেটা হচ্ছে সে নিজে এডিট করছে পুরোটা। একটা হচ্ছে লিনিয়ার, একটা নন লিনিয়ার থাকার কারণে ফিল্মটা আর কি একদম পুরোপুরি মানে 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে বলতে গেলে। মানে ওটার ধরনটা, মানে স্টোরি টেলিং এর ধরনটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর লিনিয়ারটা আমরা বুঝতে পারছি, অনেকে প্রথম বর্ষায় বুঝতে পারছি, বাট ওরকম মানে ফিলটা পাইনি যেটা আমরা নন লিনিয়ারে পাইছিলাম। আচ্ছা, তানজিলের সাথে কথা বলতে গেলে বা তানজিলের কথা বুঝতে গেলে একটু পড়ালেখা করা লোক হইতে হবে। মানে ও তো মোটামুটি বলছিলামই প্রথমে যে আমার সবচেয়ে পুরাতন ফটোগ্রাফি ছাত্র এখানকার, মানে এখন যারা আছে। তো ও মোটামুটি একটু 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 গভীরে যে কথাবার্তা বলবে। যেমন ও একটু গুরুত্বপূর্ণ কথা বলছে যে ডিরেক্টর চাইবে যে তার অডিয়েন্সের সাথে কানেকশন তৈরি হোক, কমিউনিকেশন তৈরি হোক। আসলে একটা মিডিয়া ওয়ার্কের মূল উদ্দেশ্য থাকে হচ্ছে কমিউনিকেট করা, দর্শকের সাথে কমিউনিকেট করা। যেমন কিছুদিন আগে ব্র্যান্ড প্র্যাকটিশনার্স একটা গ্রুপ আছে বাংলাদেশের, খুব ভালো একটা গ্রুপ আর কি, মানে এরা খুবই শিক্ষিত মানুষজন আলোচনা করছে। আমি গ্রুপটা নিয়ে খুবই আশাবাদী আর কি, আমাদের দেশে এরকম গ্রুপ আরও দরকার। তো সেই গ্রুপে খুব সুন্দর একটা লেখা একজন ভদ্রলোক দিছিলেন। তো লেখাটা এরকম ছিল যে বছর খানিক আগে ওই যে আমাদের একজন অভিনেতা আছেন, খুব
বিখ্যাত, খুবই ভালো অভিনয় করেন। ওই যে ওই ওনার নাম কি, বাবু, ডাকনাম বাবু আর কি, ফজলুর রহমান বাবু নাকি? ফজলুর রহমান বাবু। হ্যাঁ, ওনার একটা অ্যাডভার্টাইজমেন্টের কথা বলেছিল যে বছর খানিক আগে, ঈদের আগে একটা একটা অ্যাডভার্টাইজমেন্ট এরকম আসে যে উনি সম্ভবত উনার নিজের স্যান্ডেল ছেঁড়া বা কিছু একটা, তো উনি উনার নিজেরটা না কিনে, খুবই খুবই মানে হৃদয়স্পর্শী একটা বিজ্ঞাপন ছিল, উনি ওনার ছেলের জন্য কেনেন। তো এই বিজ্ঞাপনটা এত বেশিবার শেয়ার খেয়েছে, এত মানুষ শেয়ার দিয়েছে, এত মানুষ কথা বলেছে এটা নিয়ে। তো ওই যে লেখাটা লিখেছেন সেই ভদ্রলোক প্রশ্ন করেছিলেন যে আপনারা এখন বলেন তো ওই বিজ্ঞাপনটা কোন ব্র্যান্ডের ছিল। সত্যি কথা বলতে কেউ বলতে পারে না যেটা কোন ব্র্যান্ডের ছিল। তার মানে হচ্ছে গ্রামারের ভাষায়, ব্যাকরণের ভাষায় এই বিজ্ঞাপনটা পুরোপুরি ব্যর্থ। তার কারণটা হচ্ছে বিজ্ঞাপনের কাজ হচ্ছে শুধু, বিজ্ঞাপন যদি বলি, মেসেজ দেওয়া না, সেই মেসেজটা কোন ব্র্যান্ডের ছিল ব্র্যান্ড ইস্টাবলিশ করা, সেই ব্র্যান্ডের নামটা মাথায় থাকতে হবে। মাথায় না থাকলে এই মার্কেটিং, এই ব্র্যান্ডিং এটা কোনো কাজে লাগে নাই, এটা স্রেফ মানে এটা হাওয়ায় মিশে গেছে আর কি। তো ব্যাপারটা হচ্ছে এরকম, কমিউনিকেট করা, তার স্টোরি লাইনটা দর্শকের মনে বুঝিয়ে দেওয়া, একেবারে মানে পার্মানেন্টলি সেট করে দেওয়া, এটা হচ্ছে একজন পরিচালকের মূল উদ্দেশ্য থাকে আর কি। যদি আমি সিনেমার কথা বলি, আমাকে বারবার একটু একটা কাজ করতে হবে, সিনেমা থেকে বের করে নিয়ে এসে ফটোগ্রাফির দিকে নিয়ে আসতে হবে। তার কারণ আমাদের এই কোর্সটা, এই ওয়ার্কশপটা মূলত ফটোগ্রাফি নিয়ে। তো আমি বারবার সিনেমার দিকে চলে যেতে চাই, আমার বদ অভ্যাস হচ্ছে এটা। আচ্ছা, এনিওয়ে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কি নিয়ে কথা বলছিলাম, ও আমার প্রশ্নটা ছিল কেন ডিরেক্টরস কাট লম্বা হয়। আমি সোজা উত্তর দিয়ে দিই। এডিটর নর্মালি শুটিং সেটে থাকেন না, কম থাকেন। হলিউডে তাও থাকেন, প্রায় বলিউডেও থাকেন, কিন্তু বাংলাদেশে থাকেন বলে আমার জানা নাই। এডিটররা মনে করেন যে তাদের কাজ শুধুমাত্র এডিটিং টেবিলে, আসলে তা না। ব্যাপারটা হচ্ছে একজন এডিটর সেটেও অনেক সময় থাকেন। কারণ হচ্ছে কিছু শট নিতে গেলে সিনেমাটোগ্রাফারের নিজেরও বুক কাঁপে, যে আমি এই শটটার পরে যে ওই শটটা নিব, আমার এটা ম্যাচ হবে তো না শেষমেশ, বা আমার কি এই ব্যাপারটা এইভাবে নেওয়াটা ঠিক হবে। তো এই জিনিসটার সিদ্ধান্ত এডিটর দেখা মাত্র বলে দেয় ঠিক আছে বা ঠিক নেই, এই শটটা আবার নেন। এই জিনিসগুলো এডিটরই যেহেতু শেষমেশ রান্নাটা করবেন, তিনিই মিশাবেন সব মশলা দিয়ে, উনি দক্ষ হাতে একটা উত্তর দিতে পারেন, মানে দক্ষ মস্তিষ্কে একটা উত্তর দিতে পারেন। তো এনিওয়ে, যেটা বলছিলাম, যেহেতু শুটিং সেটে সবসময় একজন এডিটর থাকেন না, বা শর্টগুলো তার নিতে হয় নাই, উনি আসলে এই ব্যথাটা বোঝেন না যে একটা শর্ট নিতে কত কষ্ট হয়েছে। একটা শর্ট নেওয়ার মানে, একটা শর্ট হচ্ছে একজন সিনেমাটোগ্রাফারের বেবি, দ্যাট হ্যাজ বিন প্রডিউসড বাই দ্য ফাদার কল্ড ডিরেক্টর অ্যান্ড দ্য মাদার কল্ড সিনেমাটোগ্রাফার। এদের হাত দিয়ে বাচ্চাটা বের হয়েছে। হ্যাঁ, তো এখন ঘটনা হচ্ছে সেই বাচ্চাটাকে যে কোনো সময় এডিটর নির্মমভাবে হত্যা করে। কিভাবে হত্যা করে? যে কোনো জায়গায় শটের মাঝখানে কেটে দেয়, যে কোনো সময় শটটা ধরে ফেলে দেয়, দরকার নেই শটটা। কিন্তু এই কাজটা একজন ডিরেক্টরের করতে বুক কাঁপে। সে সবসময় চায় আহারে কত কষ্ট করে নিছি, জিনিসটা থাকুক না, একটু থাকুক না। তো এই কারণে নর্মালি ডিরেক্টরস কাট একটু লম্বা হয়। এখন আমার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, যদি এডিটিংটা সিনেমাটোগ্রাফার করতো, তাহলে বলতে হবে সিনেমাটোগ্রাফার্স কাট বলে একটা ব্যাপার আসতো, এটা কি আরো লম্বা হইতো না আরো খাটো হইতো? অনেক লম্বা হয়ে যেত, বিকজ সিনেমাটোগ্রাফার এমন কোনো শট নিবে না যেটা তার কাছে মনে হবে এটা খারাপ হয়েছে। সে যেহেতু নিজে হাতে শট নিছে, মোস্টলি তার কাছে মনে হবে দ্যাটস বিউটিফুল, রেখে দিই। কিন্তু সব তো রাখা যাবে না। এই জন্য তাহলে কিন্তু আমরা এডিটরের একটা দায়িত্ব বুঝলাম, সেটা শুধু সিনেমা এডিটর না, ফটোগ্রাফি এডিটরেরও যথেষ্ট কষাই হইতে হয়। কোনো একটা ছবি যত ভালোই হোক, সেটা যদি কোনো কারণে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ফুলফিল না করে, অথবা তার চেয়ে যদি একটা বেটার শট পাওয়া যায়, নিঃসংকোচে ওটাকে ফেলে দিতে হবে। মানে যদি এটা না করা হয়, সমস্যাটা যেটা হবে, আমি খুবই তুচ্ছ একজন ফটোগ্রাফার এবং ফিল্ম মেকার, মানে কত বেশি তুচ্ছ সেটা আমি বুঝি। মানে আমার আসলে লজ্জাই লাগে বলা যায়, কিন্তু আমার খারাপ লাগে না। তার কারণ হচ্ছে আমার স্বপ্ন অনেক বড়, আমি কোনো একদিন ইনশাল্লাহ ভালো কাজ করব, বড় কাজ করব। তো এই ছোট একটা মানুষ, আমি যদি এখন আমার হাতের কাছে যা আছে আমি যদি দেখাই, আমি খুব সম্প্রতি ঢাকা থেকে রংপুরে এসেছি আমার কিছু কাজের জন্য। এইটা একটা 2 টেরাবাইটের হার্ড ডিস্ক, পোর্টেবল 2 টেরাবাইট, 2। এটা কত, এটা একটু খুঁজে বের করতে হবে। 4 টেরাবাইট,
দেখা কি যাচ্ছে স্পষ্ট? ছোট ছোট করে লেখা, 4 টেরাবাইটের হার্ড ডিস্ক এটা। এটা হচ্ছে ছোট ছোট করে লেখা থাকে 6 টেরাবাইট। এই যে বড় করে লেখা আছে 6 টেরাবাইট, দেখা যাচ্ছে? আচ্ছা, তো এইটা তাহলে এখানে কত? 6 আর 4 10। এই যে ভেবোনাকে আমি একই হার্ড ডিস্ক বারবার দেখাচ্ছি। 6 আর 4 10, তিনটা 2 করে, তার মানে 16 টেরাবাইট। এখানে আমার পিছনে একটা কম্পিউটার চলছে, সেই কম্পিউটারে হার্ড ডিস্ক লাগানো আছে কত, এটা শুনলে কারো বিশ্বাস হবে না, ওইখানে 12 টেরাবাইট লাগানো আছে। এখানে ছিল 16 আর ওইখানে হচ্ছে 12, 16 আর 12 কত কত হয়? 28। আমি এখন যে ম্যাক ইউজ করছি সেই ম্যাকে হার্ড ডিস্ক হচ্ছে 1 টেরাবাইট, তাহলে 28 মানে 28 আর 1 29। এছাড়াও আমার যতগুলো পোর্টেবল আরও ডিভাইস আছে সব কিছু যোগ করলে আমার মোটামুটি 36 বা 35 টেরাবাইট ডেটা অলরেডি আমার কাছে আছে, আমার পিসিতে আছে। এর সাথে আমার আরও প্রায় এরকম 3-4টা হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে উইথ 2 টেরাবাইট, কখনো 4 টেরাবাইট, এগুলো ডেটা নিয়ে সে গায়েব হয়ে গেছে, নাই হয়ে গেছে। এছাড়াও আমার ক্লাউডে আরও প্রায় 3-4 টেরাবাইট আছে বিভিন্ন ড্রাইভ মিলে। তো 3-4 না, মনে হয় একটু বেশি বলে ফেললাম, 2 টেরাবাইটের মতো হতে পারে বা আরও কম। কথা হচ্ছে এই যে আমি ছোট একটা মানুষ, আমার কর্মক্ষেত্র খুবই ছোট, আমার কাজের ব্যাপ্তি খুব বেশি না, সেই আমারই যদি এত বেশি কাজ জমা থাকে, তার কারণটা হচ্ছে আই এম নট এডিটিং প্রপারলি, আই এম রিয়েলি নট এডিটিং প্রপারলি। আমি অনেক দয়ালু হয়ে যাচ্ছি, আমাকে আরও কষাই হইতে হবে। একটা কথা হচ্ছে, আমি যদি আমার ফুটেজ বা আমার ফাইলস মানে এরকম অকাতরে ফেলতে থাকি, নির্মমভাবে ফেলতে থাকি, কারো কাছে মনে হতে পারে যে একসময় আমি মনে হয় ভালো কিছু ফুটেজ ফেলে দিব। আনসার হচ্ছে কখনোই না। আমি যত বেশি ফেলতে থাকবো তত আমার যে জিনিসটা আমি তৈরি করছি সেই জিনিসটা তত মাধুর্যপূর্ণ হবে, তত বেশি ক্যারিশম্যাটিক হবে, তত বেশি কি বলা যায় এটাকে, মানে সোজা কথায় মাখনটা তত গাঢ় হবে, আমার ভিতরে ফালতু জিনিস কম থাকবে। হতে পারে যে আমি 6 মাস পর পর একটা মাত্র কাজ বের করছি, বাট সেই কাজটা খুবই, মানে এখানে সোজা কথায় সিনেমার লোকজনরা একটা ওয়ার্ড বলে ঝুলবে না, এখানে ঝোলার কোনো জায়গা নাই। এটা সিনেমার লোকজনরা এই ওয়ার্ডটা ব্যবহার করে, কারণ আমরা কোনো একটা সিনেমা দেখতে গেলে মাঝে মধ্যে হয় না, মাঝখানে এই 10টা মিনিট কি যে প্যান প্যান করছে, এই প্যান প্যানানি আসে তখনই যখন আমরা অপ্রয়োজনীয় ফুটেজ রাখি বা অপ্রয়োজনীয় ফাইলস রাখি। তো তাহলে এখন মূল কথায় আসি, একজন এডিটরের একটা দায়িত্ব হচ্ছে কসাই হওয়া। সে নির্দ্বিধায় নিঃসংকোচে ফাইল ফেলতে পারবে। একটা উদাহরণ দেই, আমার একজন গুরু আছে, সেই গুরুর নাম হচ্ছে শেহজাদ নুরানি। শেহজাদ নুরানি ভাইয়ের নাম শুনে কি মনে হচ্ছে, উনি কোন দেশি? শেহজাদ নুরানি, শেহজাদ, এনি আইডিয়া? আচ্ছা হ্যাঁ, পাকিস্তানি, অ্যাকচুয়ালি পাকিস্তানি বলতে না, আফগানিস্তানি না, উনি পাকিস্তানি। উনি যদি এই কথাটা শুনেন উনি পাকিস্তানি, উনি আমাকে আসলে খুন করে ফেলবেন, কারণ হচ্ছে উনি মনে প্রাণে একজন বাংলাদেশি। উনার স্টোরিটা খুবই মজার, খুবই মজার। উনি আসলে বাংলাদেশের জন্মের আগেকার মানুষ, তো তো উনার পুরো পরিবার ছিল হচ্ছে এই যে বাংলাদেশের উত্তরবঙ্গে দিনাজপুরের দিকে বা রংপুরের দিকে কোনো একটা জায়গায়, আমার খেয়াল নাই। বেশ কয়েক বছর আগে আমি ওনার ক্লাস করেছি, ওনার শিষ্য হই, শিষ্য বলা যাবে না, ওনার ছাত্র। শিষ্য হইতে গেলে আরও অনেক কাছে যাইতে হয়, আমি এত কাছে যাওয়ার সুযোগ পাইনি। তো ভাইয়াদের পুরো পরিবার শিফট করে পরবর্তীতে পাকিস্তানে, দেশ মানে যখন স্বাধীন হয় তারপরে। কিন্তু ভাইয়া আসলে তখন ইয়াং ছিলেন, কোনো একটা কারণে উনি বাংলাদেশে থেকে যান এবং এখনও উনি বাংলাদেশের প্রতি আসলে অন্যরকম একটা টান অনুভব করেন আর কি। তো হি ইজ টোটালি বেসড ইন বাংলাদেশ, এবং উনি হচ্ছে ইউএনের ফটোগ্রাফার, মানে ইউনাইটেড নেশনসের হয়ে অনেক কাজ করেন। ভাইয়ার ক্ষেত্রে একটা কথা আমরা খুব বলে থাকি আর কি, যে ভাইয়া হচ্ছেন এমন একজন ফটোগ্রাফার যাকে ঘুমানোর জন্য আসলে টাকা দেওয়া হয়, মানে ইউএন থেকে টাকা দেয়। মানে ধরো কোনো একটা প্রজেক্টে ভাইয়াকে হায়ার করা হয়েছে, তো মানে হি ইজ অ্যান ইন্টারন্যাশনাল গ্রেড ফটোগ্রাফার। তো ওনার আসলে ধরো অ্যাসাইনমেন্ট হচ্ছে 2 সপ্তাহের বা 1 মাসের, তো তার মধ্যে উনি যদি কোনো একদিন ঘুমায়, ওনার পেমেন্ট কি কাটা যাবে নাকি? মানে হি ইজ অ্যান অ্যামেজিং ফটোগ্রাফার, মানে মাথা নষ্ট আর কি। মোস্ট ইম্পর্টেন্টলি হি ইজ এ ভেরি গুড টিচার, মানে সবাই তো আসলে ভালো শিখাইতে পারে না আর কি। হ্যাঁ, তো শেহজাদ নুরানি ভাইয়ের কথা যদি বলি, একদিন ভাইয়ার বাসায় গিয়েছিলাম। ভাইয়ার বাসা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির ওই জায়গাটাতে, পাশের গলি বা তার পাশের গলিতে এরকম আর কি, আমার খেয়াল নেই। তো ভাইয়াকে একদিন বলতেছিলাম, মানে ভাইয়া হচ্ছে দেদারসে আমাদের ফাইল ফেলতেছে, আমরা হচ্ছে একটা মানে একটা কি বলে অ্যাসাইনমেন্ট করে আসছিলাম একটা ব্রথেলে, সেটা হচ্ছে ফরিদপুর ব্রথেল ছিল। তো দ্যাট ওয়াজ এ ভেরি রিস্কি টাস্ক, ইউনো, মানে সেইখানে পরিবেশ কেমন হইতে পারে বা মানে কিভাবে কাজ করতে হবে, অনেক বড় একটা শেখার অভিজ্ঞতার জায়গা ছিল আমার ওটা। আচ্ছা, কেউ মন খারাপ করো না, আজকে মূলত আমরা হচ্ছে গল্পই করবো আর কি, মানে আমার লাইফ এক্সপিরিয়েন্স একটু শেয়ার করবো।
তা নাহলে মজা পাবা না আর কি, মানে শুধু পড়তে হবে এইভাবে হলে তো সমস্যা। এনিওয়ে, তো ভাইয়ার বাসায় গিয়েছিলাম ওই ফটো এডিটিংয়ের জন্য, আমাদের বাছাই করে দিচ্ছে উনি। তো দেধারসের ছবি ফেলতেছে, আমাদের তো সবার মন খারাপ হয়ে যাচ্ছে, আরে এত সুন্দর একটা ছবি, শিট, এটা ডিলিট করে দিল। তো ভাইয়া পরে আমাদেরকে চা খাওয়ালেন, যখন চা খাওয়ার সময় বলতেছিলেন, তোমরা একটা জিনিস জানো, তোমরা কয় বছর ছবি তোলো? আমরা তো অল্প কয়েক বছর, তখন আমারই মানে ছবি তোলার বয়স 3-4 বছর হবে বা 5 বছর হবে সর্বোচ্চ। তো বলতেছে যে আমি তো শুধু ব্রথেলেই কাজ করছি হচ্ছে ভাইয়া মনে হয় 20 বছর না কত বছর শুধু ব্রথেলেই কাজ করছে। তো তার ওভারঅল ফটোগ্রাফি জার্নি মনে হয় মোটামুটি মোর দ্যান ওভার 30 ইয়ার্স। তো বলতেছে আমার হার্ড ডিস্ক কয়টা জানো, আমার পুরো কাজ কোথায় আছে জানো? আমরা বললাম না ভাইয়া জানি না, কয়টা হার্ড ডিস্ক? পরে ভাইয়ার ম্যাকটা দেখা বললো যে ওই ম্যাকে আমার ক্যাপাসিটি হচ্ছে 500 জিবি, মানে নট ইভেন 1 টেরাবাইট। এইটার ভিতরে আমার সারাটা জীবনের কাজ আছে। শুধু তাই না, ওর ভিতরে আরও অনেক ফাঁকা জায়গা আছে, আমি আরও অনেক বছর ছবি তুলতে পারবো। জাস্ট ইমাজিন কি পরিমাণে কসাই হইতে হয়। এই কসাই হইতে পারছে বলেই উনি আজকে শেহজাদ দুরানি হইতে পারছে। মানে আমরা যেটা করি নর্মালি, একটা ছাদে যে একটা সুন্দর মেঘের ছবি তুললাম, কি সুন্দর মেঘ, এই তাড়াতাড়ি একটু আপলোড করে দাও তো, মানে এই যে যা তুলতেছি তাই নাকি আমাদের কাছে ভালো লাগতেছে। ব্যাপারটা একটু কন্ট্রোল করতে হবে, একটু নিজেকে সংযত করতে হবে, একটু নিয়ন্ত্রণ করতে হবে। এটা করতে পারলে যেটা হবে, নিজের কাজকে নিজে ক্রিটিসাইজ করার, মানে ক্রিটিসাইজ শব্দটা বাংলায় যদিও আমরা খুবই বাঙালিরা নেগেটিভ অর্থে ইউজ করি, বাট ক্রিটিসাইজ বা ক্রিটিসিজম বলতে খুব ভালো একটা জিনিস বোঝায়। এটার মানে হচ্ছে মানে নিজের কাজের আত্মসমালোচনার মধ্যে দিয়ে গেলে তখন দেখা যাবে যে ছবিটা আগে আমার ভালো লাগছিল এখন সেটা আসলে ভালো লাগছে না, এই আর কি। আর এই ক্ষেত্রে আর একটা কথা একটু বলে রাখি, আমাদেরকে বেসিক ফটোগ্রাফি শেখার সময়, বেসিক না সরি, মানে ইন্টারমিডিয়েট লেভেল পাঠশালা একটা কথা শিখিয়েছিল তপু ভাই সম্ভবত, যে এই নিঃশ্বাসটা নেওয়ার আগে বা এই মুহূর্তটা আগে তুমি যে মানুষটা ছিলে এখন তুমি ওই মানুষটা নেই। এই কথার মানে কি বুঝেছো? মানে আমরা প্রতি মুহূর্তেই পরিবর্তিত হচ্ছি। একটা সিনেমা তুমি আজকে দেখো, তোমার কাছে যে অর্থ দেবে, যে ব্যাপারগুলো তুমি খেয়াল করবে, আজকে থেকে 6 মাস পরে তুমি সিনেমাটা আরেকবার দেখো, দেখবা যে অর্থগুলো পরিবর্তন হয়ে গেছে। অনেক নতুন ব্যাপার তুমি খেয়াল করবা যে আচ্ছা ডিরেক্টর এইটাও মিন করছিল, আচ্ছা ওইখানে এরকম একটা ব্যাপার ছিল, সেটা তুমি 6 মাস আগে খেয়াল করো নাই। ওই 6 মাস পরে তুমি আরও একবার সিনেমাটা দেখো, দেয়ার উইল মাস্ট বি সামথিং নিউ যেটা তুমি এখন খেয়াল করতেছো, আগে খেয়াল করা হয় নাই। প্রতি মুহূর্তেই আমরা পরিবর্তিত হই, প্রতি নিঃশ্বাসে পরিবর্তিত হই, আমাদের লাইফ পার্সপেক্টিভ চেঞ্জ হয় অনেক বেশি। যেমন আজকে ক্লাসের পরে তোমাদের অনেক পার্সপেক্টিভ অনেক জায়গায় চেঞ্জ হবে, আমার নিজেরও অনেক জায়গায় চেঞ্জ হবে তোমাদের সাথে মেশার ফলে, যেটা আমার আগে হয়নি। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, একই ছবি আমাদের বারবার দেখা উচিত এবং ডিভাইসে জমা করে রেখে বারবার রিপিট করা উচিত। করলে হয় কি, পার্সপেক্টিভ চেঞ্জ হয়। যেমন আমি তোমাদেরকে যখন রিটাচিং শিখাবো লাইট রুমে, তখন দেখবো আমি 4টা বাটন ধরতে নিষেধ করব, 4টা স্লাইডার কখনো মুভ করা যাবে না। তার মধ্যে 1 নম্বরে বলবো কন্ট্রাস্ট নামে যে একটা স্লাইডার থাকে, আমরা মোবাইলে এডিট করার সময় কি কন্ট্রাস্ট দেখছি না, যে কন্ট্রাস্ট বাড়াই কমাই, মনে আছে কন্ট্রাস্ট দেখেছো? জি ভাইয়া। হ্যাঁ, এই কন্ট্রাস্ট জিনিসটা আমি প্রথমেই বলে দিব এটা ধরা পুরো হারাম, পুরো নিষেধ। কিন্তু সত্যি কথা একটা কনফেশন দেই, অনেস্ট কনফেশন, গত 2 থেকে 2.5 মাস আমি জাস্ট কন্ট্রাস্ট নিয়েই খেলতেছি এবং মনে হচ্ছে আগের ছবিগুলোতে আমি কেন কন্ট্রাস্ট নিয়ে খেলি নি। তো তার মানে কি তোমরাও আজকে থেকে কন্ট্রাস্ট নিয়ে খেলবা? আনসার হচ্ছে না। আমি যে জার্নির ভিতর দিয়ে আসছি, জীবনে যে পথটা পার করছি, পার করার পরে আমার যে এখন মাস্টারি লেভেলটা আসছে, মানে আমিও খুব বেশি বড় লেভেলের মাস্টার না, আমি খুবই ছোট একটা মানুষ, যতটুকুই আসছে সেই লেভেলে তুমি আসো, তোমার নিজেরও কোনো একদিন অটোমেটিক মাথার মধ্যে মনে হবে ওয়াই ডোন্ট আই প্লে উইথ দ্য কন্ট্রাস্ট। কারণ কন্ট্রাস্ট বাড়াইলে একটা ছবির দেখবা নষ্ট হয়ে যায়, মানে সোজা কথায় বাংলায় যেটাকে বলে খ্যাত, ছবিটার মধ্যে খ্যাত একটা ব্যাপার চলে আসে। তো এতদিন আমি যেটা করেছি, নিজেকে সংযত করে ওই কন্ট্রাস্টে হাত দিই নাই, না দিয়ে ছবির ক্রিস্পি ভাবটা আমি বাড়াবো কিন্তু কন্ট্রাস্টে হাত দিব না, অন্যান্য বাটন দিয়ে আমি ওই কাজটা করেছি। এখন আমি যেহেতু অন্যান্য বাটনের মাস্টার হয়ে গেছি, মোটামুটি একটা দক্ষতা আসছে, এখন আমি কন্ট্রাস্ট শিফট করলেও অন্য বাটন এমনভাবে শিফট করতে পারি যেন কন্ট্রাস্টের ফলে যে খ্যাত ভাবটা আসছিল ওইটাকে আমি মানে প্রশমিত করতে পারি বা মিটিগেট করতে পারি। আমার কথা কি বোঝা গেছে? আপনি কি ডিসটরশন আর নয়েজের কথা বলতেছেন?
না, নট দ্যাট অ্যাকচুয়ালি। কন্ট্রাস্ট বাড়ানো মানে তো বুঝতেই পারতেছো, ধরো আমার এই ছবিতে এইটারই যদি একটা স্ক্রিনশট নাও বা এটাকে যদি একটা ফ্রেম হিসাবে চিন্তা করো, আমার পিছনে আছে নীল, গেঞ্জিটা হচ্ছে লাল, আমার দাড়িগুলো কালো, স্কিনটা মিডিয়ামলি ফেয়ার। তো তুমি যদি কন্ট্রাস্ট বাড়াও, যেটা হবে সবগুলো কালারের ইন্টেন্সিটি বেড়ে যাবে, সবগুলো কালারের ইন্টেন্সিটি বেড়ে যাবে। আমার চোখের এখানে একটা শ্যাডো দেখা যাচ্ছে, তাই না? কারণ লাইটটা এই পাশ থেকে আসছে, এই শ্যাডোটা ডিপ হয়ে যাবে। চোখটা যে সাদা দেখা যাচ্ছে, সেই সাদার ভাবটা আরও বেড়ে যাবে। আমার দাঁতগুলো একটু হলুদটা একটু বেড়ে যাবে। তো এই জিনিসটা বাড়ানোর ফলে যেটা হয়, ছবির মতো একটা খ্যাত কেমন একটা ব্যাপার আসে। তোমরা অনেকে এই যে গ্রামের মাঠে বা বিভিন্ন জায়গায় ছবি তোলো, সবুজ ব্যাকগ্রাউন্ড থাকে বা আকাশ নীল থাকে, কন্ট্রাস্ট বাড়ানোর ঠেলায় এমন সবুজ হয়, এভরিওয়ান সেইজ লাইক হোয়াট, মানে এইরকম সবুজ কোথায় আছে? এটা তো সম্ভব না। তো ব্যাপারটা হচ্ছে এটা আর কি। তো এইটা কেন, কালার ইন্টেন্সিটি এক্সট্রিমলি কালার ডেন্সিটি বেড়ে যায়, কালার ইন্টেন্সিটি বেড়ে যায়, ঠিক আছে? যেটা দেখতে আসলে খুবই আনরিয়েলিস্টিক লাগে। আর আনরিয়েলিস্টিক সবকিছু যে খারাপ তা না, মানে আর্টিস্টিক ফিলটা চলে যায়, বাস্তবতা একেবারেই নাই হয়ে যায়, ঠিক আছে? এই আর কি। আমি কি নিয়ে কথা বলতেছিলাম, আমাকে আবার একটু ট্র্যাকে ফিরে নিয়ে আসবো, আমি বারবার ভুলে যাচ্ছি। এডিটরের দায়িত্ব বললাম, কষাই হইতে হবে। তারপরে কন্ট্রাস্ট নিয়ে কথা বলতেছিলাম। চারটা জিনিস হাত দেওয়া যাবে। হ্যাঁ, 4টা বাটনে হাত দেওয়া যাবে না। আচ্ছা, ওই বাটনগুলোর নাম পরে বলতেছি, এগুলো এখনই বললে ভয় পেয়ে যাবা। আচ্ছা, মূল কথায় ফেরত আসি। আমরা মূলত এই পুরো কর্মশালাটাতে যেটা শিখবো সেটা হচ্ছে পোস্ট প্রসেসিং ওয়ার্কফ্লো। পুরো ওয়ার্কফ্লোটা দেখাইতে পারবো না, পুরো ওয়ার্কফ্লোটা আরেকটু বড়, আরেকটু লেন্দি। আমরা মূলত এই ওয়ার্কফ্লোর শুরুর পার্টটা দেখব, শুরুর পার্ট, আর আরেকটা ওয়ার্কশপ নিলে আমরা শেষের পার্টটা বুঝতে পারবো আর কি। তো শুরুতেই আমরা মূলত যেটা করি, কি করি, তোমাদের কাছে আমার প্রশ্ন, কোনো একটা ফটোগ্রাফি ওয়ার্কের পরে, কোনো একটা ফটোগ্রাফি প্রজেক্টের পরে, আমরা ছবি তুলে আসার পরে, স্টুডিওতে হোক আউটডোরে হোক, ছবি তুলে আসার পরে আমরা কি করি? তোমাদের কাছে আমার প্রশ্ন। থিঙ্ক অ্যাজ ইফ ইউ আর দ্য ফটোগ্রাফার, ছবি তুলে আসছো, এখন তারপরের কাজ কি? সবগুলো ছবি সাদমান, বুঝি নাই, আরেকবার একটু বলবা? সবগুলো ছবি একসাথে করে গুছাবো। আচ্ছা, গুছাবা। বলবো? হ্যাঁ, প্লিজ বলো। ছাটাই করবো, কোনটা ভালো আসছে আমার সবচেয়ে বেস্ট, এটা আগে খুঁজে বের করতে হবে। মানে তাহলে তুমি কি ক্যামেরাতে রেখেই ছাটাই শুরু করে দিবা, ক্যামেরার মধ্যে থাকা অবস্থা? না ভাইয়া, মানে ক্যামেরাতে যদি আমি ওই লেভেলে প্রফেশনাল হই, আমার তো ছবি দেখার সাথে সাথে হচ্ছে ক্যামেরা থেকে ছাটাই করে দেওয়ার কথা, যেমন আপনি আমাদের ক্যামেরা থেকে করে দিতেন সচরাচর আর কি, সেরকম হওয়ার কথা। আমি যদি ওই লেভেলের প্রফেশনাল না হই, আমি যত বিগিনার লেভেলের, তাই আমি আগে বাসায় সব ছবি নিয়ে আসবো, তারপরে আমি যতদূর বুঝি ততদূর কাটার চেষ্টা করবো। এই কাটবাটা কোথায়? কাটবো হচ্ছে ভাইয়া, মানে ফ্রেমিং দেখবো, মানে কালার দেখবো। কাটবা কোথায়, কোন ডিভাইসে? ক্যামেরায়? না ভাইয়া, পিসিতে। দ্যাটস দ্য থিং, কম্পিউটারে। তার মানে প্রথম কাজটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ক্যামেরা থেকে ছবিগুলো ট্রান্সফার করতে হবে হচ্ছে কম্পিউটারে। এবং এই পার্টটাতে বিশ্বাস করো, আমি যাদের কাজ দেখি বা যাদেরকে শিখাই, যারা আমার সাথে কাজ করে, আমার মানে শিষ্য বা কামলা যাই বলো, 90% কেসেসে এই জায়গাটাতে খুবই অমনোযোগী। আমাকে যদি কখনো কেউ শ্যুট থেকে আসার পরে দেখো, আমি কিচ্ছু চিনি না, কাউকে চিনি না, ক্যামেরা থেকে এক এক করে কার্ড খুলে নিয়ে আসো, যদি আমার সাথে কামলা থাকে, না থাকলে আমি নিজ হাতে করি খুব যত্ন সহকারে। কোন কার্ডটা কোন ক্যামেরাতে ছিল স্পেসিফিক্যালি, সেগুলো আমি এক এক করে সাজায় রাখি পাশে। তো রাখার পরে যেটা কার্ড রিডার লাগিয়ে, আচ্ছা কার্ড রিডারের কথা একটু বলে দিই, সেটা হচ্ছে আমরা কম্পিউটারে কপি করার সময় প্রায়ই খুবই সস্তা কার্ড রিডার ব্যবহার করি। ডোন্ট ডু দ্যাট। আমার হাতে যে কার্ড রিডারটা দেখতে পাচ্ছ, এটা খুবই প্রফেশনাল একটা কার্ড রিডার, বেশ দামি একটা কার্ড রিডার, ট্রান্সেন্ড ব্র্যান্ডের। এরকম আরও অনেক কিছু আছে, অনেক ব্র্যান্ডের আছে। যেটা ব্র্যান্ড ইচ্ছা, কোনো একটা প্রতিষ্ঠিত ভালো ব্র্যান্ডের কার্ড রিডার ব্যবহার করতে হবে। এই কার্ড রিডারের কারণে রাস্তায় 25 টাকা দামেরও কার্ড রিডার পাওয়া যায়। সেই কার্ড রিডার ব্যবহার করলে যেটা হবে, এত কষ্ট করে আসা ছবি বিফলে মারা যাবে, একদম বিফলে মারা যাবে। হঠাৎ করে কার্ড কপিংয়ের মাঝখানে হঠাৎ একটু নাড়া খেলো, অথবা কার্ড রিডারের ঝামেলার কারণে কোনো একটা ডেটা মিসিং হইলো, ইউ ক্যান নেভার রিট্রিভ দ্যাট ডেটা, নো হাউ। মানে যেটাকে বলে কম্পিউটার সায়েন্সের ভাষায় ডেটা করাপশন। হ্যাঁ, বলো। হ্যাঁ, এটারও তো আপনি একটা ওয়ে শিখিয়ে দিয়েছিলেন। কিরকম? কপি করতে, মানে কাট না করতে, কপি করে নিতে, তাহলে আমার ডিভাইসেও থাকে। হ্যাঁ, আর কি মেইন ডিভাইসেও থাকে। এক্স্যাক্টলি, এই কথায় আসছি একটু পরে। তো আমাদের কপি করার ক্ষেত্রে আমি এই জন্য বলছি কপি করতে হবে আর কি, কম্পিউটারে কাট করা যাবে না। কারণ হচ্ছে, ধরো তোমার কপিংয়ের মাঝখানে হঠাৎ করে কারেন্টটা চলে গেল,
তুমি তো ল্যাপটপ ব্যবহার করতেছো না, তুমি করতেছো মানে পিসি, বা তোমার ইউপিএস নাই, বা তুমি ল্যাপটপ ব্যবহার করলেও সবসময় নিরাপদ পদ্ধতি হচ্ছে, ক্লিনিক্যাল প্রসেস হচ্ছে কপি করা, কাট করা না। কপি করার পরে তুমি চাইলে ক্রস চেক করে দেখতে পারো যে এসডি কার্ডের ভিতরে বা কার্ডের ভিতরে কত জিবি ফাইল ছিল, আর তোমার কপি যখন হয়েছে তখন কত জিবি ফাইল হয়েছে। সামান্য কিছু পার্থক্য থাকে, কারণ হচ্ছে এখানে কম্প্রেশন মেথড একরকম থাকে, ওইখানে যে কম্প্রেশন মেথড হালকা একটু চেঞ্জ হয়, এগুলো তোমরা হালকা পাতলা বুঝো। তো প্রথম কাজ হচ্ছে তোমার বাসায় এসেই বা তোমার এডিটিং টেবলে এসেই কপি করা। এই কপি করার ক্ষেত্রে আরেকটা ব্যাপার একটু বলে দিই। প্রথম কথা বলেছি, কপি করতে গেলে কাট করা যাবে না, কপি করা উচিত। কাট চাইলে করতে পারো, যেদিন ধরা খাবা সেদিন বুঝবা। সো নিয়ম হচ্ছে কপি করা। কপি করার পরে নিজে সচেতন মনে কার্ডকে ফরম্যাট দেওয়া, বা চাইলে ওটা রেখেও দিতে পারো যদি খুব সেন্সিটিভ কাজ হয়, যে আমার যদি ইনকেস কম্পিউটারটা কাজের মধ্যেই ঝামেলা হয়ে যায় আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আর একটা ব্যাপার বলি, যখন কপি করব আমাদের একটা বদ অভ্যেস হচ্ছে ডেস্কটপের উপরই কপি করা, যেটা করলে খুব বড় একটা রিস্ক। কম্পিউটার যদি কোনো কারণে এর মধ্যে ফরম্যাট দেওয়া লাগে, মানে সেট আপ দেওয়া লাগে, তাহলে সব যাবে। 2 নাম্বার কথা হচ্ছে ডেস্কটপে করো যেখানেই করো, নর্মালি আমরা ওইখানে ডিরেক্ট কপি করে দেই, এটা করা যাবে না। প্রজেক্টের নাম ভিত্তিক ফোল্ডার তৈরি করতে হবে। প্রথমেই যে ফোল্ডার তৈরি করে ফোল্ডারের নাম লিখতে হবে ঠিক মতো, পারলে ডেট সহ উল্লেখ করে নাম লিখতে হবে, ঠিক আছে, যে নামে তুমি বুঝতে পারবা। এবং এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এটা শুধু এডিটিং শেখার জন্য না, এটা আসলে অ্যাজ এ হিউম্যান বিং এই কাজটা কখনো করো না। কোনো শব্দের ভুল বানানে অভ্যস্ত হয়েও না। তুমি ভাবতে পারো যে ধরো আমার এই হার্ড ডিস্কটার নাম হচ্ছে মাই পাসপোর্ট ওয়েস্টার্ন ডিজিটালের, তো তুমি মাই পাসপোর্টকে কীভাবে লিখতেছো, পিএসপিআরটি পাসপোর্ট। এই কাজটা করো না। এমনও কোনো একদিন সময় আসতে পারে তুমি একজন বিখ্যাত মানুষ, তুমি কোনো একভাবে অসুস্থ হয়ে গেছো বা তুমি মারা গেছো, তোমার কাজগুলোকে উদ্ধার করতে পারতেছে না, বিকজ সে তোমার কম্পিউটারে সার্চ দিচ্ছে, বা একটা ব্যতিব্যস্ত মোমেন্টে তুমি আছো সেটে, তোমার কোনো একজন অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছো বাসায় কোনো একটা ফাইল নিয়ে যাওয়ার জন্য, সে ফোল্ডারটাই খুঁজে পাচ্ছে না, বিকজ সে তো পাসপোর্ট লিখতেছে PASSPORT, কিন্তু তুমি লিখে রেখেছো PSPORT। আমার যে একজন এডিটর আছে, নাম বলছি না, সেই ভদ্রলোককে আমি অনেক শেখানোর চেষ্টা করি। সে খুব ভালো একজন এডিটর, আমার খুবই পছন্দের, কিন্তু তার সব সময় বদ অভ্যেস হচ্ছে সব কিছুকে এই যে কোনো একটা শর্ট নেম দিবে, বা আঙ্গুলের মাথায় যে কিবোর্ড আছে ক্যারাত করে কিছু একটা চাপ দিয়ে লিখে দিবে। এই ধরনের অভ্যেসগুলোর জন্য তুমি নিজে পরে শর্ট মোমেন্টের মধ্যে একটা কথা মনে রেখো বাবা, ক্লায়েন্ট সবসময় হচ্ছে তাড়ার মধ্যে রাখে, চাপের মধ্যে রাখে। যে কোনো দিন হঠাৎ করে তোমার কোনো ধারণাও নাই, রাত 3টার সময় ফোন আসবে, তোমার একটু কিছুক্ষণের মধ্যে ফাইলটা লাগবে, এবং তুমি তাকে দিতে বাধ্য যদি তুমি একজন প্রফেশনাল হও। তো সেই ক্ষেত্রে ওই রকম উল্টাপাল্টা নামে লিখে রাখলে তুমি আসলে ভুলে যাবা যে আমি কী নামে লিখছিলাম এই ফাইলটা, কম্পিউটারে সার্চ দিয়েও পাবা না। তো তাহলে কম্পিউটারের প্রথম কাজ হচ্ছে কপি করা। কপি করার ক্ষেত্রে কপিই করবো আমরা, কাট করবো না। দ্বিতীয় কথা হচ্ছে ফোল্ডার তৈরি করে তার ভিতরে আমরা পেস্ট করব, এবং সেই ফোল্ডারগুলোর নাম যেন প্রপারলি থাকে, ঠিক আছে। যে ধরো কোনো একটা ইভেন্ট, কথার কথা তানজিলের বিয়ে, তাহলে আমি লিখলাম তানজিলস ওয়েডিং আন্ডারস্কোর, ওই ডেটটা দিলাম, আন্ডারস্কোর দাও, স্পেস দাও, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই। তারপরে যদি চাই আমি ভেনুর নামটা লিখে রাখতে পারি, না রাখলেও সমস্যা নেই, মানে কোথায় হয়েছিল বিয়েটা। আচ্ছা, ওয়েডিংয়ের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে ধরো ফটোগ্রাফার ছিল 3 জন, 3 জনের কার্ড হবে কয়টা? মানে কার্ড অনেকগুলো হতে পারে। অ্যাপ্রক্সিমেট 6টা থাকে, কমপক্ষে মানে 3টা তো purpose হবেই। থাকে, ব্যাকআপ একটা থাকে, কম হলে ব্যাকআপ একটা থাকে। হ্যাঁ, কমপক্ষে 3টা তো কার্ড হবেই। যদি তুমি কার্ডগুলো ছোট হয় বা অনেক বেশি ছবি তোলো, তাহলে একজন ফটোগ্রাফারের একাধিক কার্ড হতে পারে। এরপরের কাজ হচ্ছে ওই ফোল্ডারের ভিতর ঢুকে হয় ফটোগ্রাফার ওয়াইজ অথবা ক্যামেরা ওয়াইজ ফোল্ডারের নাম করে তারপরে ছবিগুলো পেস্ট করা। এর যদি কোনো ব্যতিক্রম করো, বিশ্বাস করো পরে খেসারত পোহাইতে হবে, বহুত রকমের খেসারত পোহাইতে হয়। সো এডিটরদের ক্ষেত্রে যারা আসলেই প্রফেশনাল, মানে ধরো তুমি এডিটিং শিখছো, তুমি একজন প্রফেশনাল হবা, তুমি কাজ পাবা কি পাবা না, তোমার সাথে একজন ক্লায়েন্ট কাজ করে পরবর্তীতে তোমার কাছে আসবে কি না, তোমার ক্লায়েন্ট কিন্তু ফটোগ্রাফাররা, এটা নির্ভর করে পিওরলি তুমি কত সুন্দর করে ফাইল ম্যানেজমেন্ট করছো। ফাইল ম্যানেজমেন্ট বলে আলাদা একটা টপিকই আছে, আলাদা একটা সাবজেক্টই আছে, যে ফাইল ম্যানেজ করে কিভাবে, কপি করবো কেমনে, পেস্ট করবো কেমনে, সরাবো কিভাবে, ক্যাটেগরাইজিং করবো কিভাবে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট জিনিস। কারণ যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের ডেটার পরিমাণ মারাত্মক রকম বেড়ে যাচ্ছে। আমি যখন তোমাদের অধিকাংশের বয়সে ছিলাম, অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী বা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তখনও পর্যন্ত বিশ্বাস করো আমরা হচ্ছে হার্ড ডিস্ক কিনতাম গিগাবাইট আকারে, যে 200 গিগাবাইটের হার্ড ডিস্ক, 300 গিগাবাইটের হার্ড ডিস্ক। এখন হার্ড ডিস্ক কিনতেছি টেরাবাইট হিসাবে,
চিন্তা করো তো, মানে ডেটা কি পরিমাণে বাড়ছে, গার্বেজ ডেটা তার মধ্যে অধিকাংশ। তো এই গার্বেজ ডেটা থেকে প্রপারলি তোমার ডেটা সর্টিং এর জন্য প্রপার নেমিং দরকার। আমি আবারও বলছি, নেমিংটা মারাত্মক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? ধরো তোমার কোনো একটা ফাইল ফোল্ডার এডিট করতেছিলা, মাঝখানে তুমি আরেকজনকে ঢুকাইলা, সে এসে কাজ করতেছে, সে কিছুই বুঝতে পারবে না যদি তোমার ফাইল সর্টিং ঠিক মতো না হয়, খুব ঝামেলা হবে। আচ্ছা, তো প্রথম কাজ তাহলে বাসায় এসে আমাদের, তোমরা চাইলে লিখে নিতে পারো, আমি কিন্তু ক্লাস নোট দেখবো তোমাদের কাছ থেকে। আমাদের এই ওয়ার্কশপগুলোতে তোমাদের যে সার্টিফিকেট দেওয়া হবে তার ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যে তুমি আসলেই কতটুকু মনোযোগীভাবে শিখছিলা। তো প্রথম কাজ হচ্ছে আমাদের কপি করা। এই যে ফাইল কপি করা, এইটার একটা টেকনিক্যাল নাম আছে, এই নামটা কি কেউ জানো? কোনো একটা ডিভাইসে কপি করানো বা কোনো একটা সফটওয়্যার ব্যবহার করেও কপি করা যায়, সরাসরি সফটওয়্যার ব্যবহার করে কপি করা। মানে আমি কম্পিউটারে ঢুকায়া রাইট বাটন ক্লিক করে কপি, ওইখানে যে পেস্ট, এইভাবে না করে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে ঢুকানো যায়, যে ওই ফোল্ডারে যে কপি করো। সফটওয়্যারের মাধ্যমে ঢুকানোর কিছু সুবিধা আছে, পরে বলবো। কেউ কি জানো এটার টেকনিক্যাল নামটা কি? এটার টেকনিক্যাল নাম হচ্ছে ইনজেস্ট, ফাইল ইনজেস্টিং, INGEST, ইনজেস্ট। ইনজেস্ট শব্দের অর্থ জানো? মানে এমনি ইংরেজিতে ইনজেস্ট মানে কি? বায়োলজি যদি পড়ে থাকো তাহলে জানার কথা। ইনজেস্ট শব্দের অর্থ হচ্ছে আত্মীকরণ করা, মানে নিজের ভিতরে কোনো একটা কিছু নিয়ে নেওয়া, ঠিক আছে? তো ফাইলগুলোকে তুমি চিন্তা করো, যত জায়গায় ছড়ানো ছিটানো ছিল সবগুলোকে তুমি এক জায়গায় ইনজেস্ট করতেছো। তো ইনজেস্ট করার পরে তারপরের কাজ কি বলো? ফাইল আমি পিসিতে কপি করছি, তারপরে বুঝি নাই। নামটা করে এর পরের কাজই হচ্ছে মূলত আমাদের এডিটিং। তো এডিটিং বলতে কি বোঝায়, আমাদের ইভেন্টের ডিটেইলে হালকা করে একটু লেখা ছিল, আমি আবারও বলছি। এডিটিং মানে তোমরা যেটা মনে করো যে ওই যে আলো একটু বাড়াবো, যেমন ধরো এইটাই যদি একটা ছবি হয়, ইফ দিস ইজ অ্যান ইমেজ, আমার এই পাশে কি আলো কম না বেশি? আমি এখন যেখানে হাত দিয়েছি আলো কি কম না বেশি? কম। এই পাশে আলো বেশি, এই পাশে কম। তো তুমি যদি চাও ছবিটা একটু ফ্ল্যাট হোক, ফ্ল্যাট হোক মানে কি, আমরা ফ্ল্যাট লাইটিং বলতে বুঝাই সব দিকে আলো সমান, ফ্ল্যাট লাইটিং বলে। তো তুমি যদি চাও ফ্ল্যাট লাইটিং হোক, তাহলে এইদিকে একটু আলো বাড়ায় দিলা, এই জামার রংটা একটু বাড়ায় দিলা, আমার স্কিনটা একটু সাদা করে দিলা, চুলটা একটু কালো করে দিলা। এইটাকেই তো আমরা এডিটিং বলি, তাই না? বলি যে ছবি এডিট করা হয় নাই, আসলে এটাকে এডিটিং বলে না। দিস ইজ নট এডিটিং। এডিটিং কি তাহলে? এডিটিং হচ্ছে ফাইল সর্টিং, যে কোন ফাইলটা আমার 5 স্টার ফাইল, কোনটা আমার 4 স্টার, কোনটা আমার 2 স্টার, কোনটা আমার 3 স্টার। এটা এই স্টারিং কেন করা হয়? বিকজ ধরো কোনো একটা ফ্যাশন ফটোগ্রাফি শ্যুটে আমি হলাম 2000 ছবি তুলেছি, 2000-এর মধ্য থেকে তোমাদের কি মনে হয় আমি ক্লায়েন্টকে 2000 ছবি দিব? আনসার হচ্ছে না। আমি 2000-এর ভিতর থেকে হয়তো বা খুব গেলে 100টা ছবি দিব। তো এই 100টা ছবির বাইরের সব ছবিকে আমি ফেলে দিব? এর ভিতরকার কিছু ছবি থাকবে যেটা আমার জন্য। আমার জন্য মানে কি, অ্যাজ এ ফটোগ্রাফার। আচ্ছা, আগে যদি বলি ক্লায়েন্ট, অ্যাজ এ ক্লায়েন্ট তার কিছু রিকোয়ারমেন্ট থাকে, যে তার পোশাকটা কিভাবে দেখাইতে হবে, তার মডেলের পোজিং কেমন হইতে হবে, লাইটটা কেমন হইতে হবে, সেটের মধ্যে কি কি থাকবে কি কি থাকবে না, এটা তার রিকোয়ারমেন্ট। এই সব জিনিস তোমার কাজে নাও লাগতে পারে। যেমন ধরো আমাদের ফ্যাশন ফটোগ্রাফি পেজ যেটা স্টুডিও জেড, ওইখানে যে তোমরা যদি কোনো ছবি দেখো, ক্লায়েন্টের নাম লেখা আছে, তো ক্লায়েন্টের পেজে যে যদি দেখো ওই একই ছবি হুবহু একই না। ক্লায়েন্টের ছবিটা একরকম, আমাদের ছবিটা না একটু একটু এদিকে ওদিকে কোনো এক জায়গায় কিছু একটা চেঞ্জ আছে। তুমি পাশাপাশি দুইটা ছবি রেখে কম্পেয়ার করে দেখবা, দেয়ার মাস্ট বি সাম সাটল চেঞ্জ। কথা হচ্ছে কেন, মানে সবসময় থাকবে তাও না, নাও থাকতে পারে। তাইলে বলো তো, সিনেমার ভাষায় যদি বলি, ক্লায়েন্টকে আমি যেটা দিছি ওইটা কোনটা? বলতে পারবা? না না না, ঠিক বলেছো, হ্যাঁ সাকিব, এক্স্যাক্টলি না, র ফুটেজ না। ক্লায়েন্টকে আমি যেটা দিয়েছি এডিটেড, মানে যেটা আমার রিটাস্ট করার পরে ক্লায়েন্টকে আমি যেটা দিয়েছি, এক্স্যাক্টলি ক্লায়েন্টকে আমি যেটা দিয়েছি সে তার পেজে আপলোড করেছে, ওটা হচ্ছে এডিটরস কাট। এডিটরকে সে তার মনের মতো বলে বলে করাইছে। কিন্তু আমি যেটা আমাদের পেজে আপলোড করেছি সেটা কিন্তু আসলে ডিরেক্টরস কাট। আমার কথা কি বুঝতে পারছো? ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে নাকি এখনো ঝামেলা আছে? একটু ভেবে দেখো। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে তাহলে আমরা প্রথমত ফাইল পিসিতে কপি করলাম,
করার পরে সর্টিং করছি আমরা এখন। এই সর্টিংটাকেই মূলত বলা হচ্ছে এডিটিং। আমরা যেভাবে আমাদের ডিটেইল বলেছিলাম ইভেন্টের ডিটেইলে, ওইটা আমি আবারও একটু বলছি। একটা পত্রিকার এডিটর থাকে, এডিটরের বাংলা হচ্ছে সম্পাদক। তো পত্রিকার এডিটর কি করেন, তার কাছে অনেকজন সাংবাদিক যখন বিভিন্ন খবর এনে দেন, সংবাদ এনে দেন, লিখে দেন, ছবি তুলে দেন, উনি বাছাই করেন কোনটা পাবলিশড হবে, কোনটা পাবলিশড হবে না, বা যদি পাবলিশড হয়ও কবে পাবলিশড হবে, কোন পাতায় পাবলিশড হবে, প্রথম পাতায়, মাঝের পাতায়, শেষের পাতায়, কোনটা। এই যে তার কাজটা, পাবলিশড হবে কি না, হলে কোথায় হবে, কবে হবে, এই কাজটাকে আমরা বলি মূলত হচ্ছে এডিটিং। আমার কথা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। সো তাহলে একজন ফটোগ্রাফারের তোলা ছবি ক্লায়েন্টের কাছে যাবে কিনা, নাকি নিজের পেজে যাবে, নাকি আদৌ যাবে না, ব্যক্তিগত সংগ্রহে থাকবে, থাকলেও সেটা কোন ক্যাটাগরি সংগ্রহে থাকবে, এই যে বাছাই করা, ছাঁটাই বাছাই করা, ফেলে দেওয়া, রেখে দেওয়া, আরও একটু কাজ করা, এই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে এডিটিং, যেটা খুব গুরুত্বপূর্ণ। যদি কখনো এডিটিং পার্টে আমাদের ভুল হয়ে যায়, একটা ভালো ছবি ফেলে দিয়ে যদি ভুল ছবিকে আমরা রেখে দেই, পরে পস্তাইতে হবে। সো এই জন্য আমি একটু আগে যে বলেছিলাম কসাই হতে হবে এডিটরকে, এখন আবার বলছি একটু 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 খেয়ালি হতে হবে, একটু যত্নবান হতে হবে। তুমি, আরিফ ভাই বলেছে কসাই হতে হবে বলে একেবারে ধরে যা আছে সব ফেলে দিলা, মানে পরে যেন পস্তাইতে না। এবার কি শোনা গেছে? সব ঠিক ছিল? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো এই এডিটিং পার্টটার জন্য আমরা মূলত যে সফটওয়্যারটা ব্যবহার করব, সেই জিনিসটার নাম হচ্ছে কি, কারো মনে আছে? আমাদের ইভেন্টের ডিটেইলে লেখা ছিল এডিটিংয়ের জন্য আমরা কোন সফটওয়্যার ব্যবহার করব, কারো মনে আছে নামটা? আচ্ছা, আমি বলে দিচ্ছি। যে সফটওয়্যারটা ব্যবহার করব তার নাম হচ্ছে ফটো মেকানিক, PHOTOMECHANIC। ফটো মেকানিক সফটওয়্যারটা খুবই, অ্যাডোবি লাইটরুম। না লাইটরুম এই কারণে ইউজ করব, ফটো মেকানিক, রাইট। তো অ্যাডোবি লাইটরুম আমরা ব্যবহার করব মূলত যে কাজে, সেটা হচ্ছে এই যে আলো বাড়াবো কমাবো, কালার কি করব, ক্রপ করব কতটুকু, হ্যাঁ, তারপরে একটু মুখে একটা ব্রোন আছে, এটাকে স্কিন রিফাইনিং করব কিভাবে, হ্যাঁ, বা আমার এই যে দাঁত একটু হলুদ, এই হলুদ দাঁত একটু সাদা করব কিভাবে, চুলটা আর একটু কালো করব কিভাবে, এই কাজটা আমরা হচ্ছে বলি রিটাচিং। রিটাচ, টাচ মানে স্পর্শ করা, রিটাচ মানে আর একবার স্পর্শ করা। অর্থাৎ সোজা কথায় যেটা বলে, এই রিটাচ শব্দটা আসছে কোত্থেকে? ধরো তুমি একজন চিত্রশিল্পী, তুমি ছবি আঁকো। তো ছবি আঁকার শুরুতে তুমি কি করলে, একটা প্রথমত মূলত কনসেপ্ট তৈরি করো যে আমি কিসের ছবি আঁকবো। তারপরে তুমি মূলত পেন্সিল দিয়ে বা রং তুলি দিয়ে অবয়বটা তৈরি করো, যে এই যে একটা গ্রামের দৃশ্য, এখানে একটা মেয়ে কলসি কাঁখে হেঁটে যাচ্ছে, তো তুমি অবয়বটা তৈরি করলে। করার পরে তুমি আস্তে আস্তে রং দিয়ে ভরে ফেলো, অথবা সাদা কালো হতে পারে, যেটাই হোক, তুমি স্কেচিং করো বা যাই করো, আস্তে আস্তে রং ঢুকানো শুরু করো, শেডস অ্যান্ড শ্যাডোজ আনা শুরু করো। তো এইটা একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পরে আরও একবার একটু ভাবো যে এইখানে একটু সূর্যের রংটা আরেকটু লাল হলে ভালো হয়, নদীটা আরেকটু নীল হলে ভালো হয়। এই যে তুমি আরেকটু ছোঁয়া দিচ্ছ, তুলির আঁচড় দিচ্ছ, এইটাকে আমরা বলি রিটাচ করা। আমার কথা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাকে একটু বলতে হবে, তানজিল বলো না, আমরা এতদিন মোবাইলে যে ছবি এডিট করা কথা বলতাম, যে ছবি এডিট করতেছি, এটা কি আসলে এডিটিং ছিল? এটা আসলে কি ছিল? ওই যে রিটাচিং ছিল। রিটাচিং করা। এক্স্যাক্টলি, এটার টেকনিক্যাল নামটা হচ্ছে রিটাচিং করা বা রিটাচ করা। তো এখন তুমি বলতে পারো যে সারা জীবন কি ভুল জেনে আসলাম? টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে ভুল জেনে আসছো। ব্যাপারটা কিরকম? ছোটবেলা থেকে দোকানে যেয়ে বলতা যে এই 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 পেঁপেটার ওজন কত, বা এই গরুর মাংসের বা এই মাংসের এই পরিমাণটার ওজন কত। তো ছোটবেলায় তো বলতে ওজন কত, যখন ফিজিক্স পড়লা ক্লাস 9-এ উঠে, তখন কি বুঝলা? সারা জীবন এটা ভুল বলছি, ওজন বাইর করি নাই, জিনিসটা কি বাইর করছিলাম? ভর বাইর করছিলাম। তো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, যে যদিও সারা জীবন আমরা এই জিনিসটাকে বলে আসছি হচ্ছে যে তোমার এডিটিং করতেছি, আসলে এডিটিং এটা না। এডিটিং হচ্ছে একেবারে শুরুতেই তুমি করে ফেলো। তুমি এই যে মেয়েরা টয়লেটে যেহেতু মনে হয় 200 সেলফি তুলে, এই আর কি করলাম। তো ধরো তুমি 200 সেলফি তুলছো, তোলার পরে তুমি যে বাছাই করো না যে কোনটা রাখবো কোনটা রাখবো না, এইটা হচ্ছে তোমার এডিটিং। আর এডিটিংয়ের পরে তুমি ওইটা যে লাইট কালার নিয়ে খেলছো, এই পার্টটা হচ্ছে তোমার রিটাচিং। ওকে, তো এখন সেই ক্ষেত্রে এই রিটাচিংয়ের জন্য আমরা ব্যবহার করবো অ্যাডোবি লাইটরুম, আর বাছাই করার জন্য অর্থাৎ এডিটিংয়ের জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে ফটো মেকানিক।
তো ফটো মেকানিক সফটওয়্যারটা ছাড়াও আসলে বাছাই করা যায়, সর্টিং করা যায়। তোমরা কেউ বলতে পারবা সবচেয়ে সহজ, সবার কম্পিউটারে আছে, এডিটিং সফটওয়্যারের নাম কি? সবার কম্পিউটারে আছে, কিচ্ছু করা লাগবে না, এমনি আছে, সেটার নাম কি? তহমিনা বলেছে পেইন্ট, মাইক্রোসফট পেইন্ট যেটা থাকে। আর এখানে সবাই মনে হয় উইন্ডোজ ইউজার, আমি মনে হয় একমাত্র ম্যাক ইউজ করি। আচ্ছা ঠিক আছে, তোমরা বলবা। উইন্ডোজে বুঝি নাই। ছবি দেখার জন্য যে বিল্ট ইন যেটা থাকে ফটো ভিউয়ার, ওইটাতেই করা যায় টুকটাক লাইট চেঞ্জ করা। এক্স্যাক্টলি। ঘটনা হচ্ছে, আচ্ছা তুমি কোন আহনাফ, আমি তো তোমাকে চিনতে পারি নাই। বাই ডিফল্ট মনে হয় উইন্ডোজের একটা বিল্ট ইন ফটো ভিউয়ার থাকে। হ্যাঁ, সত্যি কথা হচ্ছে যখন আমরা জেপিজি ছবি তুলতাম তখন আমাদের উইন্ডোজ ফটো ভিউয়ারই যথেষ্ট ছিল। আমি জাস্ট ছবিটা ওপেন করে নেক্সট যেতে থাকবো, যেটা ভালো লাগবে না ডিলিট চেপে দিলাম, নেক্সট 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 ডিলিট চেপে দিলাম, এরকম আর কি। উইন্ডোজ ফটো ভিউয়ারে কিন্তু রেটিংও করা যায়, অর্থাৎ 4 স্টার 5 স্টার রেটিং দেওয়া যায়। কিন্তু যখন তুমি একজন প্রফেশনাল বা সেমি প্রফেশনাল, তখন দেখবা তুমি আর জেপিজি ছবি তুলছো না, তুমি যেটা তুলছো সেই ছবিটার নাম হচ্ছে র ফরম্যাট। নাম শুনেছো র ছবি? তোমরা হয়তো অনেক সময় র ছবি বলো কিন্তু র ফরম্যাটটা বোঝো না। আমি একটু বলে দিই, যেহেতু অনেকে এখানে জানে না। আমরা যখন ডিএসএলআরে ছবি তুলি বা মিররলেস ক্যামেরা যেটাতেই তোলো, যদি একটু প্রফেশনাল ক্যামেরা হয় সেটাতে একটা বিশেষ ফরম্যাট আছে, তার নাম হচ্ছে র। মানে নর্মালি আমাদের যে তোলা ছবি থাকে সেই ছবিগুলোতে ফাইল এক্সটেনশন কি থাকে, ডট কি থাকে, খেয়াল করেছো? ডট জেপিজি, পিএনজি এগুলো থাকে। এক্স্যাক্টলি, ডট নর্মালি জেপিজি থাকে, পিএনজি নর্মালি থাকে না আর কি। এনিওয়ে, তো ডট জেপিজি থাকলো। তোমরা কি কেউ এখানে আইফোন ব্যবহার করো? রিসেন্ট আইফোনগুলো, আইফোন 12 বা এরকম কেউ কি আছো? যদি থাকতে বা ভাইয়া আচ্ছা ওকে, তো যদি কারো থেকে থাকো বা কারো কাছ থেকে দেখো, রিসেন্ট আইফোনে একটা নতুন ফরম্যাট লঞ্চ করেছে। সেই ফরম্যাটটার নাম হচ্ছে HEIF। HEIF সম্ভবত তো হাই এফিসিয়েন্সি ইমেজ ফাইল ফরম্যাট। এটা হচ্ছে অ্যাপল রিসেন্টলি লঞ্চ করছে, জেপিজির মতোই। তো জেপিজি ছবি যখন বানানো হয়, তোমরা কি জানো জেপিজির ফুল ফর্মটা কি? এই অ্যাকচুয়ালি ফরম্যাটটা হচ্ছে জেপিইজি, তো এটাকে আমরা সংক্ষেপে বলি জেপিজি। এটা আমি ভুলে গেছি, যতদূর মনে পড়ছে সেটা একটু বলে নেই। জয়েন্ট ফটোগ্রাফার্স এক্সপার্ট গ্রুপ, হ্যাঁ জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, আমি ফটোগ্রাফার বললাম মনে হয় মাত্র, ভুল বলেছি। আচ্ছা, তো জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ মানে হচ্ছে কি, পৃথিবীর সব সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং তোমার এই যে যারা ডেটা নিয়ে কাজ করে তারা সবাই একত্রিত হয়ে, এই যে বড় বড় যত কি বলে মানে কর্পোরেশনগুলো আছে, তারা সবাই মিলে একত্রিত হয়ে একটা ইমেজ ফরম্যাট লঞ্চ করলো, যে ইমেজ ফরম্যাটটা সব ডিভাইসে দেখা যাবে। এবং এটার মূল উদ্দেশ্য হচ্ছে টু ভিউ, দেখা। এইটাকে যে ফার্দার তুমি এডিট করে একেবারে উড়ায় ফেলবা, এই উদ্দেশ্য বানানোই হয় নাই। এটা খুবই সিম্পল একটা ফরম্যাট যেটা অ্যাকসেপ্টেবল লেভেলে তোমাকে ইমেজ ইনফরমেশন দেয়, কিন্তু এত বেশি সূক্ষ্ম না। এটা যে কোনো প্রফেশনাল ইউজের জন্য, এটা সিম্পলি সবার মধ্যে দেখানোর জন্য। এমন কোনো ডিভাইস নাই যে আসলে জেপিজি ইমেজ দেখাইতে পারে না, ঠিক আছে? ইন্টারন্যাশনালি এটা সবাই একমত হয়েছে যে এই ফরম্যাট দেখানোর জন্য যা যা সফটওয়্যার হার্ডওয়্যার ক্যাপাবিলিটি দরকার সব হচ্ছে যেন সমস্ত ডিভাইসে থাকে। সুতরাং এখন থেকে আমরা যদি কখনো প্রফেশনাল কাজ করি, কখনোই জেপিজি ইমেজ তুলব না। মোবাইলে তুললে সেটা আলাদা কথা, ডিএসএলআর ক্যামেরা বা মিররলেস ক্যামেরা যদি ব্যবহার করি আমরা সবসময়ই করব যেটা র ফরম্যাটে ছবি তুলব। তার কারণটা আমি আবারও বলছি, জেপিজি ছবির মধ্যে সফটওয়্যারগতভাবে ওই ক্যাপাবিলিটি নেই যে এই ছবিকে আকাশ পাতাল ফারাক করে ফেলা যাবে। আকাশ পাতাল ফারাক করে ফেলা মানে কি, ধরো এই ছবিটাই, এই যে আমার এখন যে ফ্রেমটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটাতেই তোমরা চাও যে আমার এই গেঞ্জির রংটা মেরুন কালার থেকে তুমি একটু ব্লু করবা বা একটা পিঙ্ক করবা বা কিছু একটা হলুদ করবা। জেপিজি ছবি নিয়ে যদি তুমি কাজ করো, তুমি দেখবা এই ছবিকে ইচ্ছা মতো পরিবর্তন করা যাচ্ছে না, করলে অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে, পিক্সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, দেখে মজা লাগতেছে না। হ্যাঁ, কিন্তু তুমি যদি এইটাই একটা র ছবি হইতো, র ফরম্যাটের ছবি হইতো, তাহলে এটা নিয়ে খুব আরামসে কাজ করতে পারতা, খুব সুন্দর খেলা খেলতে পারতা। তো এই জন্য আমরা প্রফেশনাল কাজ সবসময় হচ্ছে র ফরম্যাটে করি। আর র ফরম্যাটের ঝামেলা হচ্ছে, প্রথম কথা ফাইল সাইজ অনেক বড় হয়। একটা জেপিজি ইমেজ আমাকে একটু বলো, তোমাদের মোবাইলে তুললে কত মেগাবাইট হয় আনুমানিক, খেয়াল করেছো? 1 থেকে 1.5 সর্বোচ্চ ভাইয়া।
1-2 খুব হাই গ্রেডের মোবাইল হলে 4 মেগাবাইট হবে, 5-6 মেগাবাইটও যাইতে পারে। তুমি যদি ডিএসএলআর ক্যামেরাতে একটা জেপিজি ছবি তোলো, ওই জেপিজি সাইজ কেমন হবে তুমি কন্ট্রোল করতে পারবা। তারপরও আনুমানিক তোমাদের মোবাইলের মতোই হয়, তার চেয়ে আর একটু বেশি হইতে পারে। কিন্তু একটা র ছবি যদি তোলো, কমপক্ষে এটা 16 থেকে 25-30 মেগাবাইট, কখনো 50 মেগাবাইটও ছাড়া যেতে পারে। র ফাইলের সাইজ, একটা র ছবি, একটা সিঙ্গেল ক্লিক, এটার সাইজ এত মেগাবাইট ছাড়া যেতে পারে। কেন যেতে পারে? তোমরা সবাই আমার মনে হচ্ছে মোটামুটি ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র বা কলেজে পড়ো, মানে সবাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কম আর বেশি, তোমাদের বোঝার কথা। একটা ফাইলের ভিতরে যত বেশি ডেটা থাকবে, দ্য ফাইল সাইজ উইল বি বিগার। তো ওই ফাইলের ভিতরে অনেক বেশি ডেটা সেভ করে রাখে, অনেক বেশি ডেটা সেভ করে রাখে বলে ওইটাকে তুমি চাইলেই পরিবর্তন করতে পারো, চাইলেই তোমার মন মতো একটা আকৃতি, একটা রূপ দিতে পারো। যেমন ধরো একটা মজার ব্যাপার বলি, ধরো তোমাকে আমি মানে র ফাইলের সুবিধাটা কি হালকা করে একটু বলি, আগামী দিন আরও ডিটেল আলোচনা করবো। আজকে আর আমাদের ক্লাস বেশিক্ষণ হবে না, 4-5 মিনিট। ধরো তোমাকে আমি অর্ডার দিলাম যে আমাকে একটা চেয়ার বানিয়ে দিতে হবে, আমার বসার জন্য একটা চেয়ার বানিয়ে দিতে হবে। তো এটার জন্য তোমাকে আমি একটা কাজ করতে পারি, বাজার থেকে অলরেডি একটা চেয়ার কিনে দিতে পারি, দিয়ে বলতে পারি যে আমার মন মতো একটু মডিফাই করে দাও। অথবা আর একটা কাজ করতে পারি, বাজার থেকে আমি তোমার জন্য কাঠ কিনে নিয়ে আসতে পারি, একেবারে র, মানে কাঠের গুঁড়ি, তক্তা, যা যা লাগবে ওইভাবে কিনে দিলাম। আমাকে একটু বলো, একেবারে মনের মতো, নিখুঁতভাবে মনের মতো তুমি যেরকম চাও যে চেয়ারটা যেমন হোক, বা ক্লায়েন্ট যেরকম চাইছে সেইভাবে বানাইতে পারবা কোন কাঠ দিয়ে? অলরেডি একটা চেয়ার কিনে দিছি ওইখান থেকে, নাকি একেবারে র কাঠ থেকে? কোনটা? র কার্ড থেকে ভাইয়া। র কার্ড থেকে। সবাই বুঝতে পারতেছে, র কাঠ থেকে। কারণ এক্স্যাক্টলি আপনি যেখানে যেই কার্ভ চান, যেখানে যেমন ফিনিশ চান, যেখানে যে থিকনেস চান, আই ক্যান মেক ইট এভরিথিং। কিন্তু যখন তোমার কাছে অলরেডি একটা বানানো চেয়ার দেয়া হয়, দিয়ে বলা হয় আমার মন মতো বানায় দাও, ভাই, ইট ইজ নট গোনা হ্যাপেন। একেবারে মনের মতো হবে না, মাঝে মধ্যে হয়ে যেতে পারে, সবসময় হবে না। তো জেপিজি ছবির ব্যাপারটা কি বুঝতে পারছো এখন? জেপিজি ছবি হচ্ছে এমন এক ধরনের ছবি, তুমি যে ডিভাইস দিয়ে তুলছো সেই ডিভাইস ভদ্রলোক কিছু ওস্তাদি করেই ছবিটা বানাইছে। ওর ভিতরে কিছু সফটওয়্যার দেওয়া আছে, সেই সফটওয়্যার দিয়ে ও মনে করছে ক্যামেরাটা কোথাও তাক করলেই তোমরা দেখো না লাইট হঠাৎ বাড়ায় দেয় বা হঠাৎ কমায় দেয়, মানে ওর কাছে একটা অ্যালগোরিদম সেট করা আছে যে কোনো একটা ফ্রেমে কতখানি আলো থাকবে, আকাশ থাকলেও ধরতে পারে, ফেস থাকলেও বুঝতে পারে, ওই যে ফেসের চারদিকে দেখো বাক্স করে দেয়, ওর এই অ্যালগোরিদম দেওয়া আছে ভিতরে। হ্যাঁ, বা ওর মধ্যে ডেটা ইনপুট দেওয়া আছে যে একটা ফেস কেমন হইতে পারে, দাড়ি থাকলে বুঝতে পারে, মোচ থাকলেও বুঝতে পারে। ও এটা বুঝে যেটা করে, ওর পছন্দ মতো কোনো জায়গায় আলো বাড়ায়, কোনো জায়গায় আলো কমায়। যেমন তোমরা রিসেন্ট যে ক্যামেরাগুলো ব্যবহার করো, মোবাইলগুলো ব্যবহার করো, সেগুলোতে দেখবা সেলফি তুলতে গেলে তোমার ফেসটাকেও ডিটেক্ট করে ফেসেই ফোকাসটা করে, বাকি সব ব্লার করে দিচ্ছে। তার মানে ওর ভিতরে বিল্ট ইন কিছু আইডিয়া দেওয়া ছিল, যেটাকে আমরা বলি অটো মুড। তুমি মোবাইলে চাইলেও অটো মুডের বাইরে যাইতে পারবা না। কিছু মোবাইলে যায় বর্তমানে, ওই যে প্রফেশনাল মুড বলে বা প্রো মুড বলে, তাতেও আসলে খুব বেশি খেলা যায় না। আসল খেলাটা যায় তোমার যদি প্রফেশনাল ক্যামেরা হয়, ডিএসএলআর হয়, তখন আমরা যে ছবি তুলি তার একটা ফরম্যাট হচ্ছে র ফরম্যাট। সেই র ফরম্যাটের ব্যাপারটা অনেকটা ওই আস্ত গাছ বা কাঠ কিনে নিয়ে আসার মতো, যে তুমি আগে সেটে ছবিটা তোলো, র মানে ইমেজটা তৈরি করো, এরপরে যেটা করবা এটাকে তুমি আসমান জমিন চেঞ্জ করে ফেলতে পারবা, একেবারে মানে তোমার মন মতো করতে পারবা। তবে যেভাবে বলতেছে একেবারে সব করে ফেলতে পারবা না, একটা গাধারে বানর বানায় ফেলতে পারবা না, মানে তাও করতে পারো যদি তোমার এডিটিং লেভেল ওইরকম হয়, মানে রিটাচিং লেভেল ওইরকম হয় আর কি। আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? জি ভাই। তাহলে আজকে থেকে আমাদের যেটা হবে, একটা শপথ করতে হবে, যদি আমাদের হাতে প্রফেশনাল ক্যামেরা থাকে আমরা কোন ফরম্যাটে ছবি তুলব? র ফরম্যাটে। এক্স্যাক্টলি র ফরম্যাটে ছবি তুলবো। খবরদার খবরদার, আমার সামনে আসলে কিন্তু আমি মেরে ফেলবো, এইটুকু দাবি আমার আছে, এইটুকু অধিকার আমার আছে। যদি কখনো আমার হাতে প্রফেশনাল ক্যামেরা থাকে, এমনকি তোমার হাতে ধরো একটা মোবাইল আছে, মোবাইলগুলোতে আমি তো বললামই এখন অনেক মোবাইলে চলে আসছে, অধিকাংশ মোবাইলে চলে আসছে প্রো মুড, মানে যেখানে তুমি শাটার স্পিড, অ্যাপারচার তোমার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারো। ঠিক আছে, এইটা করে দেখার চেষ্টা করো। যদি র ফরম্যাটে এক্সপোর্ট দেওয়ার সুযোগ থাকে, আমি জানি না মোবাইলে র ফরম্যাটে এক্সপোর্ট দেওয়া যায় কিনা, তো যদি সুযোগ থাকে সেটা একটু করে দেখো, তাতে হবে কি তুমি এডিটিংটা ভালো শিখতে পারবা। এডিটিং বলতে আবারও বলছি, রিটাচিংটা শিখতে পারবা। আচ্ছা, তো এখন র ফরম্যাটে তোলা হয়েছে কিনা বুঝবো কিভাবে? কেউ কি বলতে পারবা যে একটা ছবি র ফরম্যাটে আছে কিনা বুঝবো কিভাবে?
ডট র লেখা থাকে। হ্যাঁ, মানে ফাইল এক্সটেনশন দেখে আমরা বুঝতে পারবো। তো এখন ফাইল এক্সটেনশনে কি থাকে, জেপিজি ছবি যদি হয় তাহলে আমাদের ডট জেপিজি লেখা থাকবে, তোমরা একটু লিখে নিও খাতায়, অথবা ডট জেপিইজি থাকবে। আর যদি র ফরম্যাটে তোলা হয় তাহলে ক্যামেরার ব্র্যান্ড অনুযায়ী তোমার এই এক্সটেনশনটা চেঞ্জ হবে। ঠিক আছে? তো যেমন তোমরা একটু খাতায় লিখে নাও, আমার কাছে খাতা কলম নাই, আমি লিখতে পারছি না। ক্যাননের যদি হয়, ক্যানন ক্যামেরা যদি হয়, আমি যেমন ক্যানন ইউজার, আমার নাইকন ভালো লাগে না, আমি তার মানে বলছি না তোমাদেরও ক্যানন কিনতে হবে, আমার ব্যক্তিগত চয়েস আর কি। ক্যানন ক্যামেরা যদি হয় সেই ক্ষেত্রে র ফাইলের ফরম্যাট এক্সটেনশন থাকবে ডট CR2। তো কাগজ কলম হচ্ছে এই যে আমার ইফতারি করার বাটি, পিরিচ, এটার উপরে আমি একটু লিখে দেখাচ্ছি। ক্যানন যদি হয় তাহলে হচ্ছে তোমার ইয়া থাকবে, তোমার ফাইল এক্সটেনশন যেটা বলি আমরা, সেই ফাইল এক্সটেনশনটা থাকবে বলেছি ডট CR2। লেখা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে তো ঠিক মতো? জি ভাইয়া। আচ্ছা, এখন CR2 তে কি হয় তোমরা একটু নিজেরা গুগল করে শিখবা। এটা আমি কোথাও পাইনি, আগে সার্চ করেছিলাম, আজকে কর্মশালা উপলক্ষে আমার আবার একটু দেখা উচিত ছিল কিন্তু আমি দেখতে পারিনি, দুঃখিত। কিন্তু তোমরা আবার একটু খুঁজে দেখো। আমার কাছে যেটা মনে হয় এটা হচ্ছে ক্যানন র 2 মানে ভার্সন 2, মানে আগে হয়তো একটা র ফরম্যাট ছিল, এখন নতুন একটা ফরম্যাট ওরা বের করেছে, সেটার নাম হচ্ছে ক্যানন র 2 মনে হয় আমার কাছে, আমি শিওর না। আচ্ছা, এরপরে আসো, যদি নাইকন ক্যামেরা হয়, তোমাদের অনেকেরই নাইকন ক্যামেরা থাকতে পারে, নাইকন বলো নিকন বলো যেটাই বলো আর কি। যেমন আবিহা বলছিল ওর হচ্ছে নাইকন ক্যামেরা, তার ক্ষেত্রে র ফরম্যাট কি কেউ বলতে পারবা? তানজিল মনে আছে? লিখে দিয়েছিলাম, মনে নেই? প্র্যাকটিস না করলে এগুলো মনে থাকে না। আচ্ছা ঠিক আছে, এগুলো আমার নিজেরও সবসময় তো মনে থাকে না, আমার একটু মনে থাকে কারণ আমি আলোচনা করি। তো তোমরাও করবা, তোমরাও আজকে যা শিখছো এটা পারলে আরো 2জনকে শিখাও, আরো 5জনকে শিখাও, আমাদের এটা দরকার আছে। আমাদের দেশে মিডিয়া ওয়ার্কস আসলে অনেক বেশি মানে ছড়ানো উচিত আর কি। আচ্ছা, নিয়ামুল বাড়ি বললে ডট NR2, NR2 না, সেটা হচ্ছে ডট NEF, এটা আমার মনে আছে, এটার ইয়াটা কি, ইলাবোরেশনটা কি, এটা হচ্ছে নাইকন ইলেকট্রনিক ফরম্যাট। কারণ হচ্ছে তোমরা আগে জানো, আগে হচ্ছে ক্যামেরাগুলো কিন্তু ওইভাবে ইলেকট্রনিক অত বেশি ডিজিটাইজড ছিল না, ছিল হচ্ছে অনেক বেশি অ্যানালগ টাইপের। তো এটা যখন ইলেকট্রনিক ফরম্যাটে আসলো, অর্থাৎ ডিজিটাল ভার্সনে আসলো, তখন থেকে এটার নাম হয় হচ্ছে NEF, নাইকন ইলেকট্রনিক ফরম্যাট, আর ক্যানন নাম দেয় ডট CR2। তো এরকম সনি ক্যামেরারও একটা এক্সটেনশন থাকবে, যেটা আমি জানি না, ভুলে গেছি, একেবারেই ভুলে গেছি, এখন একেবারে মনে পড়ছে না, মনে করতে চাচ্ছিও না। এটা তোমাদের অ্যাসাইনমেন্ট থাকলো, আমি কিন্তু অ্যাসাইনমেন্টগুলো আগামী দিন জিজ্ঞাসা করবো, ঠিক আছে? যে কোনো কিছু শিখতে হলে সিরিয়াসলি শিখতে হবে আর কি, সেটা হোক তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, অথবা তোমার ফটোগ্রাফি, যেটাই হোক। ভাইয়া আপনার কেন নিকন ভালো লাগে না? আচ্ছা, আবিহা খুবই ব্যক্তিগত একটা প্রশ্ন করছে, এই ধরনের প্রশ্ন মানুষজনের সামনে করা উচিত না আর কি। এটা বললে এই ভিডিও যখন আমরা ইউটিউবে আপলোড করব, নাইকনওয়ালারা আমাকে দেখে গুলি করে দিতে পারে, আমি কেন এই লাইফ রিস্ক নিব, এটা তো ঠিক না। আচ্ছা, তারপরে একটু বলে দিচ্ছি। আচ্ছা, তুমি কোন মোবাইল ব্যবহার করো? তুমি হয়তো বা স্যামসাং ব্যবহার করো। আমি যদি প্রশ্ন করি তুমি কেন স্যামসাং ব্যবহার করো, তার অনেকগুলো কারণ থাকবে। তুমি আইফোনের নামে 10টা বদনাম দিয়ে দিলা, ঠিক আছে? তুমি আইফোন একেবারে তোমার ভালো লাগে না, কিন্তু আইফোনের ইউজার কিন্তু আরও লক্ষ লক্ষ আছে যারা বলবে যে আইফোনটাই আসল, স্যামসাং হচ্ছে একটা ফালতু জিনিস। সো এটা আসলে ডিপেন্ড করে আর কি, ঠিক আছে? তবে আমার প্রথম থেকে ক্যানন ব্যবহার করা হয় এবং আমার কাছে মনে হয়েছে ক্যানন মোস্ট অর্গানিক মানে বুঝছো তো, মানে নর্মালি যেমন হওয়ার কথা। যেমন একটা সিম্পল অ্যানালজি দিই, ধরো তুমি একটা বোতলের মুখ লাগাচ্ছ, তো লাগানোর সময় কোন দিকে ঘুরাও, ডানে ঘুরাও না বামে ঘুরাও? মনে আছে, খেয়াল পড়ে কোন দিকে ঘুরে আমরা, ডানে না বামে? লাগানোর সময় না, ডানে না, ডানে ঘুরাই। খোলার সময় হ্যাঁ, লাগানোর সময় ডানে ঘুরাই, অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরাই। এখন ঘটনা হচ্ছে এক্স্যাক্টলি, হ্যাঁ সৌগত ঠিক বলেছে, ইট ডিপেন্ডস আপন আওয়ার এক্সপিরিয়েন্স। তো এই যে আমি এখন যে ক্যামেরাটা ব্যবহার করি, সেই ক্যামেরাটা আমার না, এটা অনেক দামি একটা ক্যামেরা, 1DX Mark II। এটা হচ্ছে আমার এক ছোটো ভাইয়ের, তাজওয়ান, ছোটো ভাই বলো কামলা বলো, আমরা একসাথে কাজ করি আর কি। তো এই লেন্সটা যদি আমি খুলতে চাই, এটা হচ্ছে এই যে বাম পাশে, এটা হচ্ছে লেন্স রিলিজ বাটনে বাম হাত দিয়ে এরকম চেপে ধরতে হবে, আর এই পাশটা আমি বলি বুকের সাথে চেপে ধরতে হবে, কারণ এটা এক হাতে করার মতো কোনো জিনিস না। তারপরে আমি যে খুলছি, দেখো তো, এই যে ঘুরাইলাম, বলো কোন দিকে ঘুরাইছি? এই যে খুলছি কোন দিকে, বামে না ডানে? অ্যান্টি ক্লকওয়াইজ। মানে নর্মালি তুমি একটা পানির বোতল যেদিকে ঘুরায় খুলো, পানির বোতলের মুখ ওই দিকেই ঘুরাইতে হয়। এখন যদি আমি এটা লাগাইতে চাই, আমি এই যে রেড ডটের সাথে রেড ডট মিলাবো, এখানে একটা রেড ডট আছে, এখানে একটা রেড ডট আছে,
মিলানোর পরে দেখো তো কোন দিকে ঘোরাচ্ছি, কোন দিকে ঘোরালাম, ডানে নাকি বামে? ডানে। ডানে। নর্মালি একটা লাইফ এক্সপিরিয়েন্সে তুমি আশেপাশে যা দেখো, ক্যানন হ্যাজ বিন বিল্ড লাইক দ্যাট, আমার কাছে তাই মনে হয়। এখন অনেকের কাছে আবার অনেক রকম মনে হয়, টোটালি আপ টু ইয়োর চয়েস, এটা নিয়ে কোনো মারামারি নাই। আর অ্যাপল ভার্সেস উইন্ডোজ যেমন সারা জীবন মারামারি চলবে, ক্যানন ভার্সেস নাইকন মারামারিও সারা জীবন চলবে, ঠিক আছে? সেই মারামারির মধ্যে এখন রিসেন্টলি ঢুকছে হচ্ছে আর একটা ব্র্যান্ড, নাম বলতে পারবা? সনি, রাইট। তো এখন ঘটনা হচ্ছে এটা নিয়ে আসলে বলার কিছু নাই, তোমার যেটা ভালো লাগবে সেটা কিনবা আর কি। এনিওয়ে, আমি যেটা বলছিলাম, একজন আমাকে ইনবক্সে জানালো, কে জানিয়েছে? তানজিল বলেছে, হ্যাঁ CR2 মানে আসলেই ক্যানন র ভার্সন 2। তো থ্যাংক ইউ জানানোর জন্য। এগুলো তোমাদের অ্যাসাইনমেন্ট, আরও শিওরলি জেনে নিবা। তো সনি ক্যামেরার র ফরম্যাট কি জানবা? আরও কিছু ক্যামেরার ব্র্যান্ড বলো যেগুলো আমাদের দেশে মোটামুটি চলে, পরিচিত। প্যানাসনিক জানবা, ফুজিফিল্ম জানবা, রাইট। তো আরও যদি কেউ পারো তারা সেগুলো জেনে নিবা, আমাদেরকে জানাবা। আমরা একটা গ্রুপ খুলবো, তোমরা যারা ওয়ার্কশপে আছো বা এখনও ভর্তি হও নাই, তারা যদি চাও অ্যাড হয়ে যাও আমাদের সাথে, আমরা একটা গ্রুপ খুলবো, সেই গ্রুপে আমাদের এই ওয়ার্কশপের আলোচনা চলবে। আরও তোমাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দিব, সেই অ্যাসাইনমেন্টগুলোরও খাতা চেক করবো। খাতা বলতে মানে কিছু কাজ দিব আর কি, কিছু লেখালেখিও দিব, সেই সব কিছু আমরা গ্রুপে আলোচনা করব। তো আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। এখন কথা হচ্ছে আমাদের হ্যাঁ বলো। একটা প্রশ্ন আছে ভাই। হ্যাঁ সাকিব বলো। ভাই আপনার এই যে এডিটরস কাট আর ডাইরেক্টরস কাটের ব্যাপারটা যে বলতেছিলেন, ওইখানে মানে ধরেন একটা সিনেমা যদি হয়, একটা প্রোডাকশনের টিম হেড তো থাকে ডাইরেক্টর, তাই না? অবশ্যই। তাহলে ভাই কেন এডিটরস কাটটা ফাইনাল কাট হয়, ডাইরেক্টরের কথা কেন শেষ কথা হয়? ওকে, কিভাবে বলি এটার উত্তর? আসলে এডিটর, আচ্ছা ডিরেক্টর আসলে একজন স্বৈরাচারী কোনো মানুষ না, এটা একটু বুঝতে হবে। এটা একনায়কতন্ত্র না। যে ভদ্রলোকদেরকে হায়ার করতেছে, সে ধরো একজন অভিনেতাকে হায়ার করছে, একজন এডিটরকে নিছে, একজন সিনেমাটোগ্রাফারকে নিছে, একজন গ্যাফারকে নিছে, গ্যাফার মানে যে লাইটিং করে তাকে বলে গ্যাফার, একজন সেট ডিজাইনারকে নিছে। এই সব কিছুর অভিভাবক হচ্ছেন তিনি। তার মানে এই না যে উনি যেটা যেভাবে বলবেন সেটা সেভাবেই করতে হবে। নিয়মটা হচ্ছে উনার স্বপ্নকে ধরে, উনার স্বপ্নকে বাস্তবায়নের জন্য তোমার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে তুমি হচ্ছে বেস্ট আউটপুটটা দিবা। আমার কথা মনে হয় বোঝা নাই? বুঝছি ভাই। সো ভাই কিন্তু ধরেন সিনেমাটোগ্রাফার একটা শট নিই, হ্যাঁ, এখন মানে ডাইরেক্টর একটা জিনিস চাচ্ছে, সিনেমাটোগ্রাফার মনে করছে এই সিনটা এইভাবে নিলে শটটা পারফেক্ট হবে, ভালো হবে। এখন ডাইরেক্টর হচ্ছে একমত না, তখন ফাইনালি কার শট নিবে? আচ্ছা, আরো ভালো একটা প্রশ্ন। এগুলো সিনেমা যখন আমরা আলোচনা করব তখন বললে ভালো হয়। এই ক্ষেত্রে একটা জিনিস বলি, আমি ক্লাসের শুরুতে একটা কথা বলেছিলাম যে একটা শর্ট, একটা ভিডিও শর্ট ইজ এ বেবি অফ হুম? মনে পড়ে কার বাচ্চা বলছিলাম এটা? ডাইরেক্টর, সিনেমাটোগ্রাফার। এক্স্যাক্টলি, ডিরেক্টর এবং সিনেমাটোগ্রাফার দুইজনের বেবি হচ্ছে কিন্তু একটা শর্ট। যে ক্ষেত্রে বলা হয় ডিরেক্টর এবং সিনেমাটোগ্রাফারের সম্পর্কটা হয় সবসময় স্বামী স্ত্রীর মতো। তো এখন তুমি চিন্তা করো, আঙ্কেল চাইছিল যে তুমি ধরো ইঞ্জিনিয়ার হও, আন্টি চাইছিল তুমি ডাক্তার হও, কার কথা খাটবে? এটা আসলে ডিপেন্ড করে, এটা টোটালি দ্যাট ডিপেন্ডস। যেমন আমার খুব ইচ্ছা, আমি যদি প্রথম সিনেমা বানাইতে যাই, যদি কোনোদিন আল্লাহ মানে ক্ষমতা দেয়, তো আমি যদি ডিরেকশনে থাকি, আমার সিনেমাটোগ্রাফার থাকবে হচ্ছে আমারই গুরু বরকত হোসেন পলাশ ভাই। এটা আমার খুব ইচ্ছা, মানে ভাইয়ার শট আমার খুব ভালো লাগে। তো এখন ঘটনা হচ্ছে আমার ইচ্ছা যে আমার গল্পের ফ্রেমিং, লাইটিং ভাইয়া ঠিক করে দিই। ভাইয়ার যে ভালো আমি নিতে পারতেছি না, অথবা মানে মাহাদি হাসান ভাইও হইতে পারে। এখন ঘটনা হচ্ছে জাস্ট ইম্যাজিন যদি আমার গল্পের সিনেমাটোগ্রাফার পলাশ ভাই বা মাহাদি হাসান ভাই হয়, এই দুজনই আমার টিচার, তোমাদের কি মনে হয় ভাইয়ারা কোনো কথা বললে আমি ওটা ফেলতে পারবো? অথবা ধরো যেদিন আমার সিনেমাটোগ্রাফার তানজিল, সেই দিন কি হবে? ওরে তো আমি যাবো এই যেটা বলছি ওইটা কর বাইচে থাকতে চাইলে, মানে ডিপেন্ডস। ঠিক আছে, এখন গ্রামারের কথা যদি বলো, গ্রামারে এখানে আসলে যথেষ্ট শিথিল জায়গা আছে। বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং, ইউ হ্যাভ টু অ্যাক্ট ম্যানলি। হ্যাঁ বলো।
আমি একটা মানে এই কথাটার আমি যদি একটু আমার মতো করে উত্তর দেই তাহলে কি বলতে পারবো? বলো শুনি। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে যে এডিটরের কার্ড যেটা যায় এটাকে বলে মোটামুটি থিয়েট্রিক্যাল কার্ড। তো এটা হচ্ছে যখন ওই যে ইয়ার কাছে যায়, আপনার যে সেন্সর বোর্ডের কাছে যায়, সেন্সর বোর্ড তাদের কাছে পাঠায় যে না এই সিন গুলো চলবে না, এটা আমাকে কেটে দাও। এগুলো কিন্তু ডিরেক্টর রাখতে চায়। তার যেমন অ্যালফ্রেড হিচকক তার মুভি সাইকোর জন্য বলছে আমি টয়লেট সিন রাখবো, কিন্তু ওদের সেন্সর বোর্ড বলছে না, এখন পর্যন্ত আমেরিকান কোনো সিনেমার মধ্যে টয়লেট সিন দেখায়নি, সরাসরি টয়লেট দেখায়নি, তো এটা দেখানো যাবে না। সো উনি এটার সাথে একটু বোঝাপড়া করছে যে না আমি রাখবো। এডিটরের কাছে নিয়ে গেছে, এডিটর বলছে যে আপনি কাটতে চাইলে কাটতে পারেন, আপনি বলবেন যেটা আমি সেটা করবো, বাট আমার মধ্যে হচ্ছে এটা রাখা উচিত, দুজনের একমত। তো শেষে গিয়ে সেন্সর বোর্ডকে মানানো হয়েছে যে থিয়েট্রিক্যাল কার্ড এটার মধ্যে রাখা। কিন্তু যখন এইটা আমরা এখন বর্তমানে অনলাইনে পাই, এগুলো হচ্ছে এটার আবার দুইটা ভার্সন আছে, একটা থিয়েট্রিক্যাল কার্ড, একটা ডিরেক্টরস কার্ড। ডিরেক্টর আবার একটু এক্সটেন্ড ভার্সন আছে। তো এটা হচ্ছে এক কথা গেল। আর আরেকটা কথা, যখন হচ্ছে সিনেমাটোগ্রাফার বা ডিরেক্টর বা হচ্ছে এডিটরের সাথে যখন মানে মতবিরোধ হয়, তখন হচ্ছে আমি যতটুকু জানি যে একজন একজনের সাথে যুক্তি স্থাপন করে যে কিভাবে আমার গল্পটা আরো বেশি ফ্রেমিংটা ফ্লোরিশ হচ্ছে। যেমন আমি একটা কথা শুনছি ভাইয়া, এক্সট্রা কথা বলতেছি আর কি, না না বলো। একটা কথা শুনছি যে আমাদের মানে সিনেমা জগতের সবচেয়ে বড় নাম হচ্ছে মার্টিন স্করসেসি। এই লোকটার উপরে কোনো লোক হয় না, ইনি হচ্ছে সবচেয়ে বড় সিনেফাইল। ওনার মতো সিনেমা আর কেউ বুঝে না আমার মতো। উনি এখনকার বর্তমান দিনের সিনেমা উনি দেখেন না কেন? ওনার পিছনে একটাই কারণ হচ্ছে যে উনি ফিল করেন যে কোনো ফ্রেমিং এর মধ্যে সে মানেটা, মিনিংটা খুঁজে পাই না। যেমন আগেকার সিনেমার মধ্যে পাইতাম সত্যজিৎ রায় বলেন বা অ্যালফ্রেড হিচকক বলেন, উনি যাদের দেখে বড় হয়েছে তাদের সিনেমার মধ্যে যেগুলো পাইতাম সেগুলো এখানে পাই না। তো এই কারণে উনি দেখেন না। তো যাই হোক, এইটা হচ্ছে যে সিনেমাটোগ্রাফার বা ডিরেক্টরের মধ্যে যখন ঝামেলা হয়, তখন হচ্ছে তারা যুক্তি স্থাপন করে যে এই শটটা কেন রাখবো এবং কেন রাখবো না। ঠিক আছে, উনি যদি দেখাইতে পারে যে না এটার মধ্যে এরকম ফল্ট আছে, তো আচ্ছা বাদ, আমরা এটা রিশুট করি, উনি এটা করতে চায়। অথবা যদি এটা যদি না ফল্ট নাই কোনো, তাও আমার গল্পের জন্য একটা ইয়া স্থাপন করতেছে, মানে মেইন এলিমেন্ট হিসেবে কাজ করতেছে। মানে ন্যারেটিভ তো অনেক ডিভাইস থাকে, আমি কিছুটা পড়াশোনা করছি এই যে স্ক্রিপ্ট রাইটিং নিয়ে, তো ওটার মধ্যে ন্যারেটিভ কিছু ডিভাইস থাকে যেটা হচ্ছে বারবার মানে শো করার মাধ্যমে আমাদের হিন্ট দেয় যে আসলে গল্পের মধ্যে কি ঘটতে যাচ্ছে। ওই জিনিসটা যদি ওটার মধ্যে থাকে, তার মানে সিনটা রাখা উচিত। এবার এডিটর বলুক আর সিনেমাটোগ্রাফার নিজের বেবিকেও যদি পাত দিতে চায়, তাও রাখতে হবে, কারণ এটা আমার গল্পটাকে ফ্লোরিশ করতেছে। এক্স্যাক্টলি। তো ওইটা যুক্তি স্থাপন করে হচ্ছে মানুষজন ইয়ার করে। অবশ্যই, ওইটাই তো বললাম যে তো এটা তোমার ক্রিয়েটিভ চয়েস। হ্যাঁ, এটা তোমার যৌক্তিক একটা গ্রাউন্ড তৈরি করতে হবে যে কেন তুমি এটা রাখতে চাও বা কেন এরকম রাখতে চাও না। যাই হোক, এগুলো অনেক হাই লেভেল আলোচনা। এটা আমাদের যারা সিনেমা আলোচনা করব যখন, তখন এগুলো খুব জমবে আর কি, এখন না। আচ্ছা, তো কি যেন বলছিলাম আমি, নাইকন ক্যাননের কথায় গেছিলাম। ও, তো আজকের ক্লাস এই পর্যন্তই। এখন কথা হচ্ছে তোমরা যারা আমার সাথে ফেসবুকে যুক্ত, তারা তো আছোই, তারা একটু আমাকে ইনবক্সে নক করো, আমি এখনই তোমাদেরকে গ্রুপে ঢুকাই দিচ্ছি। তোমাদের হচ্ছে আগামী দিনের কাজ যেটা হবে সেটা হচ্ছে এই যে আমি কতগুলো প্রশ্ন বলেছিলাম, এই প্রশ্নগুলোর উত্তর খাতায় জমা করে রাখা, মানে কোনো একটা ডায়েরিতে হলে ভালো হয়। এবং আমি চাইলে যে কেউ যেন ছবি তুলে সাথে সাথে দেখাইতে পারো, সেটা হইতে পারে গ্রুপে আপলোড করা লাগবে বা কিছু একটা। সো প্লিজ টেক এ নোট। হ্যাঁ, আর আমরা ওই গ্রুপেই হচ্ছে আমাদের আজকের যে ক্লাসটা হলো, মানে যে আলোচনাটা হলো, এই আলোচনার ভিডিওটা আপলোড করে দিব। সো ইফ এনিওয়ান ওয়ান্টস, মানে সো দ্যাট হি ক্যান সি ইট এগেইন, এই আর কি। ঠিক আছে, তো আর কারো কোনো প্রশ্ন আছে এখন? আশা করছি নেই। অনেক ভালো লাগলো। এখনো পর্যন্ত আমাদের পার্টিসিপেন্ট হচ্ছে 23 জন, আমি সহ। তো মাঝখানে একটু আরও বেড়েছিল মনে হয়, বেড়ে কমে মোটামুটি ভালোই, খারাপ না। তো এখন তোমাদের যার যা ক্লাস করে আরও প্রশ্ন থাকতে পারে আমাকে পরেও জানাইতে পারো, বা এটা নিয়ে আরও ফার্দার ডিসকাশন হইতে পারে যে আমি যা বলেছি তার থেকে আলাদা কোনো কিছু তুমি অনলাইনে পেয়েছো বা কারো কাছ থেকে শিখেছো। উই ক্যান ডিসকাস অ্যাবাউট দ্যাট। তো আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ, টাটা, আল্লাহ হাফেজ। হ্যাঁ।